Okay, recording started. Okay, so today we have come to the last part of the discussion. In the last lecture, we have come to know about testing, different types of tests, uh, how test is a very small part of the entire process. Assessment is a much bigger part. Evaluation also comes in that. Teaching is the main, starting point from which we are going to these things. Assessment, continuous assessment, then summative assessment, then after that, several very, I mean, formal tests. We have seen the different types of tests. And from there, we have also looked at measurement, different sorts of scoring system, and then we have also looked at uh, evaluation as the as something which will evaluate the entire process and which will also come up with certain feedback. In today's discussion, we would be looking at several skills, the skills of uh, language teaching and learning. In my earlier lectures, I had told you that there are four types of skills, four skills uh, of any language that you teach or you learn. So the first one is listening skill. Then the next one is speaking. Then the next one is the writing part. And along with all these things, we would also be looking at the literature part, testing literature. So basically, we would be looking today, our focus would be testing listening skill, testing speaking skill, testing reading skill, testing writing skill, and the fifth one is testing literature. Uh, okay, so as you can see here under listening, that listening depends upon, listening is actually based upon the inputs that we get, uh, or the stimuli, you can say. Listening is the input that we get, and then we the expected desired outcomes follow. প্রথমে আমরা কিছু ইনপুট পাই লিসনিং এ, মানে আমরা কানে শুনি, তারপরে সেইটার উপরে আমরা কাজ করি, অ্যাকর্ডিংলি আমরা রেসপন্স দিই, বা অ্যাকর্ডিংলি আমরা হোয়াট এভার হ্যাজ টু বি ডান উই ডু দ্যাট। তো লিসনিং স্টিমিউলিতে আমরা দেখতে পাচ্ছি, এর আগেও আমি এটা ডিসকাস করেছিলাম, জেনারেলি একজন টিচার তিনি যখন শেখাচ্ছেন তখনও লিসনিং, রিডিং এগুলোর ক্ষেত্রে বা লিটারেচারের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রি, ওয়াইল অ্যান্ড পোস্ট তিনটে স্টেজে ভাগ করে পড়ালে তাহলে অনেক অথেন্টিক ওয়েতে পড়ানো যায়। সো প্রিতে কিছুটা অনেক ভালো করে একটা সাবজেক্টের উপরে দখলটা তৈরি করা যায়। টিচার অনেক ভালোভাবে ব্যাপারটাকে বোঝাতে পারেন বা স্টুডেন্টরা অনেক ভালোভাবে গ্রাস্প করতে পারে। সো স্টেজেস অফ লিসনিং, প্রি, ওয়াইল অ্যান্ড পোস্ট। এখানে প্রি যেটা রয়েছে সেখানে টিচার আগে কিছু একটা রিলেটেড কিছু একটা আইডিয়া নিয়ে তিনি ডিসকাস করেন, ক্লু দেন, হিন্ট দেন, ইন্টারেস্ট তৈরি করেন, অনেক কিছু ইন্টারাকশনস সেখানে টেক প্লেস হয়। তারপরে দ্যাট গোজ ইনটু দ্য সেকেন্ড পার্ট, ওয়াইল। ওয়াইল লিসনিং এ কিন্তু শুনতে শুনতে দের ইজ আ ওয়ার্কশিট মোস্ট অফ দ্য টাইম, যখন আমরা শেখাচ্ছি টিচিং এর টাইমেও টেস্টিং এর টাইমে বোথ, আজকে আমরা টেস্টিং নিয়ে কথা বলছি। সো there would be certain listening stimuli, একটা প্রি পার্ট থাকবে, প্রি স্টেজ থাকবে, যেখানে the student will be given certain activities which are not directly linked to the listening input or the work যেইটার উপরে কাজ করতে দেওয়া হচ্ছে সেটা ডাইরেক্টলি সেখান থেকে কিছু থাকবে না, বাট তার উপরে একটা রিলেটেড কিছু একটা আইডিয়া থাকছে। ওকে, অ্যান্ড দেন ওয়াইল। তারপরে ওয়াইলে চলে আসছি আমরা। ওয়াইলে কিন্তু আমরা মানে
একদম টেক্সট ওরিয়েন্টেড, যেই টেক্সটার উপরে আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে ওই টেক্সট ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিস আমাকে দেওয়া হচ্ছে, বা ওই অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে দিয়ে টেস্ট করা হচ্ছে। ঠিক আছে, যে ডিফারেন্ট অ্যাক্টিভিটিস থাকে, ডিফারেন্ট টাইপস অফ আইটেমস অফ কোয়েশ্চেন্স থাকে, যেগুলো শুনতে শুনতে লিসনিংয়ে মানে ইনপুটটা শুনতে শুনতে কানে যদি হেডফোন থাকে, ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরিতে মানে বেসিক্যালি এইভাবেই করা উচিত। ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি সেট আপ, যেখানে কোনো আউটসাইড নয়েজ নেই, কোনো ডিস্ট্রাকশনস নেই, সেখানে একটা প্রপার একটা টেকনিক্যাল সেট আপে আমরা ওয়াইল লিসনিংটা করি। টেস্টিংয়ের টাইমেও তাই, টিচিংয়ের টাইমেও তাই, টেস্টিংয়েও তাই। অ্যান্ড সেটার বেসিসে যে রেসপন্স স্টুডেন্টস দেয়, তার বেসিসে we analyze or we measure that whether the listening skill part has been um, well adopted by the learner or not. কিরকম শেখাতে পারলাম, লার্নাররা কিরকম শিখলো, তাদের ল্যাঙ্গুয়েজ লেভেল ইমপ্রুভমেন্ট কোথায় দাঁড়ালো। পোস্ট লিসনিং এর ক্ষেত্রে কিন্তু টেক্সটের বাইরে সামথিং রিফ্লেক্টিভ, তোমাকে কিছু ভেবে কিছু ওপিনিয়ন তৈরি করে তারপরে সেখান থেকে পোস্ট লিসনিং এর পার্টটা আসছে। ওকে, কোয়েশ্চেন্স কিরকম টাইপের কোয়েশ্চেন্স থাকছে, এখানে ডিফারেন্ট অ্যাক্টিভিটিস থাকবে, তবে হায়ার ভার্সেস লোয়ার অর্ডার লিসনিং স্কিল অ্যাক্টিভিটিস থাকবে। যেমন যদি আমি বলি পোস্ট লিসনিং এর পার্টে কিন্তু হায়ার অর্ডার লিসনিং স্কিল অ্যাক্টিভিটিস গুলো বেশি থাকবে, বিকজ ইউ রিকোয়ার মাচ হায়ার লেভেল অফ ইউর কগনিশন টু রিক্যাপিচুলেট সার্টেন থিং দ্যাট ইউ হ্যাভ লিসেন টু। হ্যাঁ, কিছু যেটা শুনেছো অলরেডি সেটাকে ইউ হ্যাভ টু রিকল, মেমোরিটা এখানে লাগবে। আর ফলে ডেফিনেটলি আমি যেটা শুনেছি সেটা আমি কতটা আমার শর্ট টার্ম মেমোরিতে গ্রাস্প করতে পেরেছি, তারপরে সেটার উপরে আমি আমার হায়ার অর্ডার অফ কগনিশন দিয়ে কিভাবে আমি কাজটা করলাম। In respect to that, in comparison to that, while listening and pre-listening activities are a bit lower order listening skill activity, মানে এগুলো একটু সহজ হয়, কিন্তু পোস্ট লিসনিং এর ক্ষেত্রে যেমন একটু রিফ্লেক্টিভ, একটু কগনিটিভ, মোর কগনিটিভ ওরিয়েন্টেড কোয়েশ্চেন্স কিন্তু সেখানে থাকে। ওকে, সো the test environment, the next one is special reference to language lab। যেটা আমি বললাম, টেস্টটা যখন হচ্ছে টিচিং এর ক্ষেত্রেও তাই, যখন আমি শেখাচ্ছি বা যখন লার্নাররা লিসনিং করছে তখন কিন্তু একটা টেকনিক্যাল সেট আপ লাগবে, একটা প্রপার ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি লাগবে, যেখানে আমরা আগের দিনই ডিসকাস করেছিলাম, লাস্ট আই থিঙ্ক সেকেন্ড লেকচারে আমরা ডিসকাস করেছিলাম যে ল্যাঙ্গুয়েজ, না ফার্স্ট লেকচারে যখন আমরা কমিউনিকেটিভ অ্যাপ্রোচ নিয়ে কথা বলেছিলাম, অডিওলিঙ্গুয়াল, মেনলি অডিওলিঙ্গুয়াল মেথডে আমরা কথা বলেছিলাম, তো ল্যাঙ্গুয়েজ ল্যাবের কথা আমি বলেছিলাম যে এটা একটা রুম যেখানে একটা টেকনিক্যাল সেট আপ রয়েছে, কিউবিকলস আছে, প্রত্যেকের অ্যাসাইন্ড একটা সিট আছে, সেখানে হেডফোনস, মাইক্রোফোন, কম্পিউটার, সফটওয়্যার এটসেট্রা অনেক কিছু রয়েছে। অ্যান্ড টিচার কন্ট্রোলড একটা মেন মেশিন থেকে কন্ট্রোল হচ্ছে, বা টিচার সেন্ড করছেন অ্যান্ড ইনস্ট্রাকশনস দিচ্ছেন ভায়া দ্যাট। তো সমস্ত কিছু কম্পিউটারাইজড হচ্ছে, কখনো কখনো হার্ড কপি থাকছে, যেখানে হার্ড কপিতে তারা পেন অ্যান্ড পেপার আনসার্স করছে। তো টেস্ট এনভায়রনমেন্টটা হচ্ছে এরকম, মানে আমরা যেরকম ভাবে পরীক্ষা দিই লিসনিং স্কিলের পরীক্ষাটা কিন্তু সেরকম কোনো এক্সাম হলে সিট পড়লো, ইনভিজিলেটার্স থাকলেন, এরকম হবে না। সেখানে একদম যিনি আমাদের যেই টিচার শিখিয়েছেন, বা যেখানেই আমি এক্সামটা দিতে যাই কিনা, যদি আইএলস এর এক্সামে যাই, মানে বিদেশে যাওয়ার পরীক্ষাগুলোতে তো সবকটা স্কিল টেস্ট হয়, শুধু সেখানে রিডিং রাইটিং তো থাকে না, সবকটা স্কিল টেস্ট হয়। তো তখন টেস্ট এনভায়রনমেন্টটা কিন্তু ওদের এরকম রুমস রয়েছে, ল্যাঙ্গুয়েজ ল্যাব রয়েছে, যেখানে ইউ হ্যাভ টু গো, ইউ হ্যাভ টু সিট অ্যান্ড অ্যাপিয়ার ফর দ্য পার্টিকুলার এক্সাম। তো এই এনভায়রনমেন্টটা হয়, অথেন্টিক অ্যান্ড লেটেস্ট মেটেরিয়ালস ইউজ করা হয়। অথেন্টিক মানে একদম যেই ল্যাঙ্গুয়েজের আমি টেস্ট করছি সেই ল্যাঙ্গুয়েজেরই কিছু স্পিকিং মেটেরিয়াল নেটিভ স্পিকারদের বলা, কিংবা ডিফারেন্ট জায়গায় ইংলিশের কথা যদি আমরা ধরি, তাহলে ইট ক্যান বি ব্রিটিশ, ইট ক্যান বি আমেরিকান, ইট ক্যান বি ফ্রম এনি পার্ট অফ ইংলিশ স্পিকিং কমিউনিটি, বাট অথেন্টিক বলতে হয়তো কিছুটা আমরা নেটিভ স্পিকারদেরকে বোঝাই, যে নেটিভ যারা ব্রিটিশ
এখন আমেরিকান অ্যাজ ওয়েল, তো তাদের যেই অথেন্টিক মেটেরিয়াল আছে, তাদের বলা কোনো রেকর্ডেড কোনো স্পিচ অর ভিডিও অর any material that we can use as the authentic listening skill testing or teaching thing, লেটেস্ট হতে হবে। এখনকার যেমন ধরো আমেরিকান এক্সপ্রেশনসগুলো যদি দিকে আমরা তাকাই, তাহলে ব্রিটিশ এক্সপ্রেশনস থেকে আমেরিকান এক্সপ্রেশনসে প্রচুর ভোক্যাবুলারি, ফ্রেজেস, চাংস অফ ওয়ার্ডস আর ভেরি ডিফারেন্ট। হ্যাঁ, তো এই রকম যে এই যে একে অপরের থেকে যে এই যে আলাদা হচ্ছে, ঠিক আছে, তো যেখানে কিনা ধরো ফুটবল বলা হচ্ছে ব্রিটিশে, আর সকার বলা হচ্ছে আমেরিকাতে, ধরো পেভমেন্ট বলা হচ্ছে ব্রিটিশে, আর সাইড ওয়াক বলা হচ্ছে আমেরিকাতে। এই যে ডিফারেন্সগুলো, বা ধরো বিল বলা হচ্ছে ব্রিটিশে, আমেরিকাতে বলা হচ্ছে সেটা চেক। এরকম প্রচুর প্রচুর ওয়ার্ড রয়েছে, ড্রেসিং টেবিলটা ড্রেসার, পেট্রোলটা গ্যাসোলিন, এরকম প্রচুর ওয়ার্ডস রয়েছে যেগুলো ডিফারেন্ট কান্ট্রিতে ডিফারেন্ট এক্সপ্রেশনস নিয়ে নিজেদের মতো একটা অথেন্টিক ভ্যারাইটি তৈরি করেছে। ইংলিশের তো প্রচুর ভ্যারাইটি, যেমন ইন্ডিয়ান ইংলিশ ইজ ইটসেলফ অ্যানাদার ভ্যারাইটি অফ ইংলিশ। তো এই অথেন্টিক লেটেস্ট মেটেরিয়ালসগুলো যেটা আমি ফোকাস করতে চাইছি, ইফ ইট ইজ ইন্ডিয়ান ইংলিশ, তাহলে আমার ফোকাস থাকবে যে ওই অ্যাকসেন্টে কেউ কথা বলছে সেটা নিয়ে আমি কাজ করব। বা যদি আমার ফোকাস থাকে অস্ট্রেলিয়ান ইংলিশ, তাহলে দেয়ার উইল বি ডিফারেন্ট ভোক্যাবুলারি, অস্ট্রেলিয়া উইল হ্যাভ ডিফারেন্ট ভোক্যাবুলারি, সেন্টেন্স স্ট্রাকচার, অ্যাকসেন্ট, প্রনাউন্সিয়েশন এটসেট্রা। তো সেইগুলো নিয়েও কিন্তু আমি অথেন্টিক কোনটাকে ফোকাস করে আমি করব, সেটার উপর আমি মেটেরিয়াল চুজ করব, আর তার উপরে আমি আমার স্টুডেন্টদের টেস্ট করব। ওকে, যেমন অডিও অ্যান্ড ভিডিও হ্যাভিং রিয়েল লাইফ ইনপুটস, রিয়েল লাইফ ওরিয়েন্টেড কিছু অডিও ভিডিও এই জাতীয় কিছু আমি দেব, যেটা শুনে ওরা কাজ করবে। দেন অ্যানাউন্সমেন্টস, ধরো অ্যানাউন্সমেন্টস রয়েছে, ফিল্মস রয়েছে, নিউজ রয়েছে, ডাইরেকশনস রয়েছে, ইনস্ট্রাকশনস রয়েছে, লেকচার্স, এই এত জিনিস আমরা আর কি যে কোনো জায়গা থেকে আমরা কালেক্ট করতে পারি। লেকচার্স, পাবলিক স্পিচেস, কনভারসেশনস এটসেট্রা। এগুলো এখন আজকের যা ডিজিটাল এজ, এই ডিজিটাল এজে উই ক্যান গেট আ লট অফ অথেন্টিক মেটেরিয়াল ইন নো টাইম ফ্রম দ্য ইন্টারনেট ইটসেলফ। তো there is no scarcity of materials এখন। The teacher just has to look for the right material or the kind of material that would be needed or used in the listening class or in the listening testing part itself। তো সেটা সে বেছে নিয়ে তার উপরে এক্সাম একটা মডিউল তৈরি করা হয়। ইন্টারেস্টিং স্টুডেন্ট ওয়ার্কশিটস উইথ ভিজুয়ালস। ওকে, ওয়ার্কশিটগুলো যেগুলো হার্ড কপি আমি বলছিলাম, যে কানে তুমি হেডফোনে শুনছো আর ওয়ার্কশিটে মানে হার্ড কপিতে তুমি আনসারগুলো লিখছো, সেখানেও ভীষণ ইন্টারেস্টিং ওয়েতে ওয়ার্কশিটগুলো তৈরি করলে স্টুডেন্টস উইল নট ফিল লাইক যে ভীষণ বোরিং হয়ে গেল ব্যাপারটা, ভীষণ মান্ডেন ডাল একটা প্রসেস, এটা আমার মানে আই এম নট ফিলিং এনি ইন্টারেস্ট ইন দিস। We really have to stimulate the interest of the students as teachers, even as the test uh, I mean the test givers. We have to create certain things which will stimulate the interest or which will give me the desired outcome that I'm looking for. তো আমার কোয়েশ্চেন পেপার, আমার ওয়ার্কশিটটাও কিন্তু ওরকমই হতে হবে, ভেরি আনকনভেনশনাল। আমরা সাধারণত ট্রেডিশনালি যেরকম টাইপের দেখি কোয়েশ্চেন পেপার, লিসনিং এর ক্ষেত্রে কিন্তু ওরকম দিলে চলবে না। এখানে এক একটা লেভেলের উপরে কোন লেভেলের স্টুডেন্টরা রয়েছে, কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, ডিপেন্ডিং আপন সো মেনি ফ্যাক্টরস, দ্য টিচার উইল ডিসাইড আপন দ্য কাইন্ড অফ ওয়ার্কশিটস, কিরকম ধরনের ওয়ার্কশিট আমি বানাবো। তার মধ্যে ভিজুয়ালস থাকবে, আর আরেকটা ব্যাপার হচ্ছে লিমিটেড রেসপন্সেস থাকতে হবে। খুব বড় বড় আনসার কিন্তু এখানে করা যাবে না, বিকজ লিসনিং মানে কিন্তু ইট হ্যাজ আ স্পিড। তো ইউ হ্যাভ টু গো উইথ দ্য ফ্লো অফ দ্যাট লিসনিং থিং। তুমি যেটা শুনছো ওটা তো অথেন্টিক ফার্স্ট অফ অল। তো ধরো একজন ব্রিটিশার বলছেন, তার স্পিডের সাথে তোমাকে তো অ্যাডজাস্ট করতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য স্পিকার ইজ সেইং।
তোমাকে বুঝতে হবে, আর তারপরে তার আনসারও তোমাকে লিখতে হবে উইদিন দ্য সেম টাইম। শুনতে শুনতে লিখছো, মানে ওয়াইল লিসনিং এ কিন্তু শুনছো আর লিখছো। সো এখানে যদি আমি 10 মার্কসের একটা এসে লিখতে বলি, তাহলে তো দ্যাট ইজ নট মানে অ্যাট অল ভ্যালিড। আগের দিন আমরা প্রিন্সিপালস অফ টেস্টিং এ ভ্যালিডিটির কথা বলছিলাম, নট অ্যাট অল ভ্যালিডই হচ্ছে না। লিমিটেড রেসপন্স রাখতে হবে, মানে ছোট ছোট আনসার, সেটা আনসার ইন ওয়ান ওয়ার্ড হতে পারে, টিক দ্য কারেক্ট, আই মিন টিক দ্য রাইট আনসার, মাল্টিপল চয়েস হতে পারে, ম্যাচ দ্য ফলোইং হতে পারে, এইরকম। তারপর ধরো তোমার আনসার ইন আ সেন্টেন্স, আনসার ইন 1 or 2 সেন্টেন্সেস, এরকম ধরনের অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে লিমিটেড রেসপন্স, মানে ছোট ছোট আনসারের মধ্যে দিয়ে উই রিয়েলি হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আমাদের মোটো অ্যাজ টিচার্স আমরা কি টেস্ট করছি। আমরা কিন্তু তার রাইটিং স্কিল এখানে টেস্ট করছি না, আমরা দেখতে চাইছি whether the student has understood the comprehended the listening input properly, ও কম্প্রিহেন্ড করতে পেরেছে কিনা। তার সাথে আরো অনেক ব্যাপার রয়েছে, নট অনলি কম্প্রিহেনশন, বাট এই সমস্ত কিছু জিনিসটা বুঝে নিয়ে সে কি ঠিক মতো রেসপন্সটা দিতে পারলো। সো উই আর নট টেস্টিং দ্য রাইটিং স্কিল অফ দ্য স্টুডেন্ট, উই আর টেস্টিং দ্য লিসনিং স্কিল অফ দ্য স্টুডেন্ট। তাই লিমিটেড রেসপন্স, ছোট ছোট রেসপন্স যেন থাকে, সেটা মাথায় রাখতে হবে। অর অফ এক্সটেন্ডেড কমিউনিকেশন, ওকে। বা যদি তার উপরে ধরো আমি পোস্ট লিসনিং এর পার্টে আমি কোনো এক্সটেন্ডেড কমিউনিকেশন পার্টটা রাখলাম, যে বেশ অনেকটা কমিউনিকেট করার জন্য এক্সটেন্ডেড কমিউনিকেশন, ওকে। অনেকটা পোর্শন তুমি শুনে নিয়ে এবার তার উপরে তুমি যাতে বলতে পারো, মানে অ্যান এক্সটেনশন অফ দ্যাট। পোস্ট লিসনিং এ আমরা এই কাজগুলো দিতে পারি। এই যে হায়ার অর্ডার লিসনিং স্কিল অ্যাক্টিভিটি আমি বলছিলাম পোস্ট লিসনিং এ থাকবে, সো দিস ইজ দ্য থিং। এই জিনিসটা আমরা কিন্তু করতে পারি তোমার যখন আমরা পোস্ট লিসনিং এ এক্সটেন্ডেড কমিউনিকেশন রাখছি। লিসনিং স্কিলে তুমি যা শুনলে তার উপরে তোমাকে কোনো স্পিকিং অ্যাক্টিভিটি দেওয়া হলো, বা ধরো রিটেন কমিউনিকেশন হতে পারে, তার উপরে কোনো লেখার কোনো কাজ দেওয়া হলো, দ্যাট ইজ এক্সটেন্ডেড কমিউনিকেশন। এইগুলোর মধ্যে দিয়ে উই ক্যান অলসো ইন্টিগ্রেট অল দ্য স্কিলস। আমরা আগের দিনকে টেস্ট টাইপস বলতে গিয়ে ইন্টিগ্রেটেড টেস্ট টাইপস একটা বলেছিলাম, যেখানে একটা ছিল ডিসক্রিট পয়েন্ট টেস্টিং, আরেকটা ছিল ইন্টিগ্রেটেড টেস্টিং। দু রকম টেস্টিংই কিন্তু করতে হয়। কোনো কোনো জায়গায় ডিসক্রিট পয়েন্ট মানে একদম ওই যে আমি বলছিলাম এমসিকিউ ঠিক করলেই ঠিক তার সাথে সাথে তোমার 1-1 তুমি পেয়ে গেলে, মানে এটার জন্য 1 মার্কই রয়েছে, ওর একটাই নির্ধারিত আনসার রয়েছে, সো ইউ উইল টিক দ্যাট অফ অ্যান্ড ইউ উইল গেট 1 মার্ক, 1 out of 1। কিন্তু ইন্টিগ্রেটেডে যেটা হবে সেখানে হচ্ছে অল দ্য স্কিলস উইল বি ইন্টিগ্রেটেড। লিসনিং অ্যাক্টিভিটির মধ্যে কিছু রাইটিং, কিছু স্পিকিং, কিছু রিডিং, এভরিথিং উইল বি ইনভলভড, ওকে। এগুলো সমস্ত তার মধ্যে ইনকর্পোরেটেড হবে, ওকে। সো ইন্টারেস্টিং স্টুডেন্ট ওয়ার্কশিটস উইথ ভিজুয়ালস থ্রু লিমিটেড রেসপন্সেস, অর আচ্ছা এটা বললাম। লিসনিং স্ট্র্যাটেজিস, কি কি স্ট্র্যাটেজি দিয়ে তুমি শুনছো, মানে তোমার মনে হচ্ছে দিস শুড বি রিমেম্বার্ড। So this is one of the strategies that you are using, that you want to set your priorities, that this particular part is more informative, this is much required, I think you are making guessworks, so I have to remember this thing more than the other thing, এটাকে আমাকে বেশি করে মনে রাখতে হবে। বা দিস ওয়ান আমি এটাকে আমি ইরেজ করে দিই, দিস ইজ নট দ্যাট মাচ রিকোয়ার্ড, দিস ইজ আননেসেসারি, ওকে। বা ফোকাসিং মোর, পুটিং ইয়োর কনসেন্ট্রেশন, এই জায়গাটা আমাকে বেশি কনসেন্ট্রেট করে শুনতে হবে, হোয়াট ডিড দে সে। তো আমি একটা সেকেন্ড লিসনিং এর দিকে এগোবো কিনা, সেকেন্ড টাইম উইল আই লিসেন টু দিস অর নট, টিচার অ্যালাউ করবেন কিনা, টিচার কতবার আমাকে শুনতে দেবেন, এই ব্যাপারগুলো ফ্যাক্টরসগুলো কাজ করছে। লিসনিং প্রবলেমস ফাউন্ড ইন লার্নার্স, যখন আমরা শুনছি তখন লার্নারদের মধ্যে কিছু লিসনিং প্রবলেম ডেফিনেটলি চলে আসে, যেটা আমরা আমাদের বাংলা শোনার সময়ও আমরা অনেক প্রবলেম ফেস করি অ্যাজ দ্য নেটিভ স্পিকার্স। ধরো অনেকটা ডিস্টেন্স থেকে আমাকে কিছু বলছে, আসতে বলছে, পারহ্যাপস আমি শুনতে পাচ্ছি না, ভীষণ আউটসাইড, সামনে থেকেই বলছে বাট এত আউটসাইড নয়েজ রয়েছে আমি শুনতে পাচ্ছি না। বা ধরো এত ডিফিকাল্ট কিছু একটা ওয়ার্ড ইউজ করছে উইচ ইজ আনফ্যামিলিয়ার, উইচ ইজ নট নোন টু মি, তা আমি
সেটাকে কম্প্রিহেন্ড করতে পারছি না, অ্যান্ড আই ক্যানট গিভ এনি সর্ট অফ ফিডব্যাক অন দ্য বেসিস অফ দ্যাট। হোয়াট শুড আই বি সেইং ইফ আই ডু নট আন্ডারস্ট্যান্ড সামথিং? ওকে, হিয়ারিং এর একটা প্রবলেম হতে পারে, অডিটরি মেমোরির একটা প্রবলেম হতে পারে, যে আমি যেটা শুনেছি, ধরো ওয়াইল লিসনিং এ শুনছিলাম, তো তো এই যে অডিটরি মানে তোমার কিন্তু শুধু কানটা কাজ করেছে, অনলি ওয়ান সেন্স অর্গান হ্যাজ ওয়ার্কড। ওকে, চোখ এখানে কাজ করেনি, কোনো সাপোজ কোনো ভিডিও ছিল না, অডিও ছিল, তুমি অডিও শুনে কাজটা করছিলে নাও, যেহেতু তোমার একটাই সেন্স অর্গান কাজ করেছে, প্লাস হয়তো অত ভালো করে ডিউ টু সাম রিজনস তুমি কনসেন্ট্রেট করনি বা সামথিং, বা তুমি অত ফোকাস করনি, তো তোমার এই অডিটরি মেমোরিটা অত ভালো প্রিজার্ভ করতে পারলে না তুমি। ওকে, সিকোয়েন্সিয়াল মেমোরি, দিস ইজ আনাদার টাইপ অফ মেমোরি। তুমি পরপর হয়তো মনে রাখতে পারছো না, গল্পটা ওভারঅল হয়তো তুমি বুঝতে পারছো, কিন্তু পরপর মনে রাখার যে দরকার, এটার পরে এটা হয়েছিল বা সামথিং, এই সিকোয়েন্সিয়াল মেমোরিটা তোমার কাজ করছে না, মানে অত ভালো করে ইউ ক্যানট রিকল, রিঅ্যারেঞ্জ করতে পারছো না, রিঅ্যারেঞ্জ ইন অর্ডার সেটা তুমি করতে পারছো না, যে কোনটা কোন ঘটনাটা আগে ঘটলো, কে আগে এলো, কে পরে এটা করলো, এগুলো। অ্যাটেনশন অ্যান্ড কনসেন্ট্রেশন, কম্প্রিহেনশন, এই প্রবলেমগুলো আমাদেরকে we have to keep in mind. If we set a test which is too difficult, not matching the level of the students, then there will be problem. If we make it too easy, দেন অলসো দ্য টেস্ট ইজ নট ভ্যালিড, এরকম পরীক্ষা নেওয়ার কোনো মানে নেই যদি টু ইজি হয়ে যায়, তা কোনো মানেই নেই, কারণ এটা তো অলরেডি এক্সপেক্টেড, ওরা জানে, অলরেডি জানে। সো কোয়েশ্চেন পেপার তো এমন হবে which will be a mixture of difficult level, easy things, as well as average comprehension things, প্রত্যেক কটা জিনিসই থাকবে, একটা ব্যালেন্স থাকবে কোয়েশ্চেন পেপারের মধ্যে। সো এই জিনিসগুলো মাথায় রেখে আমরা লিসনিং স্কিলটা টেস্ট করব। উইল মুভ টু দ্য নেক্সট স্লাইড। লিসনিং কম্প্রিহেনশনে we have to be careful that এটা আসার আগে I would just say that listening comprehension we have to use certain things, কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সেলেক্টিভ লিসনিং। সমস্ত কিছু আমি যেটা বললাম সব কিছু মনে রাখতে হবে না, I have to select certain things, যে এই জিনিসগুলো আমার মনে রাখতে হবে, these are more important things. Okay, so Nida has given 5 principles. Eugene Nida has said selective listening should begin from the very moment that the person hears a language. From that moment itself we always use this strategy. এইটা একটা strategy. Selective listening is a strategy যেখানে আমরা the moment we listen to a language we start the process of selection. Which one has to be listened, which one has to be you pay attention to this one much more than that one. Okay, then one should listen to one feature or set of features at a time. At a time আমরা যদি এক একটা জিনিসের উপরে কনসেন্ট্রেট করি, তাহলে আমরা কিন্তু বেটার, আমি যদি মানে মনে রাখতে চাই এভরিথিং অ্যাট আ টাইম, সমস্ত কিছু একসাথে শুনে নেব, বুঝে নেব, তাহলে কিন্তু দ্যাট উইল বি ডিফিকাল্ট আমাদের লিসনিং স্কিলের ক্ষেত্রে। টিচার যখন কোয়েশ্চেন সেট করবেন, টেস্ট করবেন যখন লিসনিং স্কিল, তখন তাকেও কিন্তু এই সিলেক্টিভ লিসনিং এর কোয়েশ্চেন্স দিতে হবে, যে এমন কোয়েশ্চেন্স থাকবে যেখানে the teacher will test whether the student has listened to one item at a time, one feature at a time, and has been able to come up with the answer properly, accurately. One should listen successively to all the features of a language. Successively একটা একটা করে সমস্ত কিছু সাজিয়ে নেওয়া, তাহলে সিকোয়েন্সিয়াল মেমোরিটা প্রপারলি হয়। অ্যাট এ টাইম আমি এক একটা জিনিসের উপর ফোকাস করলাম, দেন আমি সিকোয়েন্সিয়াল মেমোরি তৈরি করলাম in succession. The order of listening different features should be systematic. সিস্টেম্যাটিক্যালি আমাকে মনে রাখতে হবে, মানে আমার মাথাতে আমাকে একটা অলরেডি একটা মাইন্ড ম্যাপ তৈরি করতে হবে, বা টিচার যখন টেস্ট করছেন তখন টিচারকেও কিন্তু এমন কোয়েশ্চেন্স দিতে হবে যেটা টেস্ট করবে যে whether I have employed my rearrangement skills, whether I have employed my systematic ordering skills, নাকি আমি র্যান্ডমলি শুনেছি। তো এইটা এমন কোয়েশ্চেন্স থাকতে হবে, দ্য টিচার হ্যাজ টু ইনভলভ সাচ কোয়েশ্চেন্স যেখানে তিনি ওই সিস্টেম্যাটিক মেমোরি
অর্ডারিং, এটাকে টেস্ট করবেন। One should concentrate particularly on those features which create difficulties for a learner in understanding speaking. So এমন কিছু 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 ডিফিকাল্ট এরিয়া থাকবে, আর কিভাবে ওই ডিফিকাল্ট এরিয়াটা, ধরো কোনো ডিফিকাল্ট ভোক্যাবুলারি, আনফ্যামিলিয়ার ওয়ার্ডস, আনফ্যামিলিয়ার ফ্রেজেস, যেমন ধরো আমেরিকান এক্সপ্রেশনসে কিছু, সেইটা দ্যাট ওয়াজ নট নোন টু মি, অর অ্যান ইডিয়াম দ্যাট ওয়াজ নট নোন টু মি, সামথিং উইচ ইজ ভেরি লেটেস্ট, নতুন। ল্যাঙ্গুয়েজ তো ডাইনামিক, সারাক্ষণই ল্যাঙ্গুয়েজে ইনোভেশন আসছে, নতুন ওয়ার্ডস আসছে, ফ্রেজেস আসছে, এটসেট্রা। তো আমরা সেইটা কি প্রপারলি আমরা দেখতে পাচ্ছি, যে আমরা কি ওই ডিফিকাল্ট ওয়ার্ডসগুলোকে, যেটা আমার আনফ্যামিলিয়ার ওয়ার্ডস, সেইটাই কিভাবে কনসেন্ট্রেট করেছি, কি স্ট্র্যাটেজি এমপ্লয় করেছি, ওকে, এমপ্লয় করেছি। তো এই ব্যাপারগুলো কিন্তু টিচার টেস্ট করবেন। Okay, however, the order generally followed is phonetic features, then you go to vocabulary, then you go to grammar, that is morphology and syntax. তো যদি কোনো structural questions থাকে, মানে লেয়ার বাই লেয়ার যদি কোয়েশ্চেন্স থাকে, যেমন ফোনেটিক ফিচার্স, ঠিক আছে, যেমন হচ্ছে গিয়ে তোমার প্রথমে কিছু সাউন্ড লেভেলে, সব মানে কিছু সাউন্ড যেগুলো আমরা বুঝি, বিভিন্ন বর্ণের মধ্যে দিয়ে যে সাউন্ডগুলো বোঝায়, সেই ফোনেটিক ফিচার্সগুলোর উপরে যদি কিছু কোয়েশ্চেন থাকে, ডিপেন্ডিং অন দ্যাট, তারপরে ভোক্যাবুলারি লেভেল, তারপরে গ্রামারে, শব্দের লেভেলে মরফোলজি, আর সেন্টেন্স লেভেলে সিনট্যাক্স। এইভাবে কিন্তু আমরা we can arrange questions, টেস্ট করতে পারি। যখন ল্যাঙ্গুয়েজ টেস্ট করছি, ডেফিনেটলি আমাদেরকে কিন্তু এই লেভেলগুলো রেখে টেস্ট করতে হবে। ফোনেটিক ফিচার্স বলো, তারপরে ভোক্যাবুলারি, তারপরে গ্রামার, কারণ আমি কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ টেস্ট করছি। সো ল্যাঙ্গুয়েজে এই স্টেপগুলো আমার লার্নার, তার কাছে ক্লিয়ার হয়েছে কিনা, সে প্রপারলি পিক আপ করতে পেরেছে কিনা, whether my learner is learner knows, and all these things are very clear to the learner, তার কাছে এই স্টেজেস গুলো ভীষণ ক্লিয়ার, বা লেভেলস গুলো ভীষণ ক্লিয়ার, সেইটা ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, দেন yes, so here we can see the rating scale of listening in this slide. If you look at the slide, there are 5 levels. The uppermost level is level 5, which is good listener. Then is competent listener, level 4, মানে ভালো, তার থেকে আরো একটু 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 করে আমরা নিচের দিকে যাচ্ছি, লেভেলটা একটু একটু করে কমে লেভেল 3 তে লিসনার অফ অ্যাডেকুয়েট অ্যাবিলিটি, লেভেল 2 তে লিসনার অফ লিমিটেড অ্যাবিলিটি, লেভেল 1 এ উইক লিসনার। ওকে, এইভাবে আমরা লেভেল করতে পারি। যখন আমরা মার্কস দিচ্ছি, টেস্ট করছি যখন, তখন আমরা একটা স্কেল সেট করতে পারি অ্যাজ টেস্ট গিভার্স, that if somebody has answered everything properly, তাহলে তাকে আমি লেভেল 5 এ রাখতে পারি। যদি কেউ 80% ঠিক করছে, 75 to 80%, আমি তাকে লেভেল 4 এ রাখলাম। এরকম একটা মার্কিং স্কেল বা রেটিং স্কেল কিন্তু এক্সামিনার বলো বা টেস্ট টেকার বলো, তিনি কিন্তু টেস্ট গিভার বলো, তিনি সেট করতে পারেন। মার্কস নট বি ডিডাক্টেড ফর স্পেলিং অ্যান্ড গ্রামার। এখানে যদি কোনো স্পেলিং মিস্টেক হয়, যদি কোনো গ্রামাটিক্যাল এরার্স হয়, তাহলে সেটার জন্য কিন্তু মার্কস ডিডাক্ট করলে চলবে না, বিকজ আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ দ্যাট হিয়ার দ্য ফোকাস ইজ নট অন অ্যাকুরেসি অফ রাইটিং স্কিল। রাইটিং স্কিল ইজ নট বিং টেস্টেড হিয়ার। আমরা এখানে রাইটিং স্কিলের যে ফিচারগুলো, রাইটিংয়ে যখন আমরা চেক করি টিচাররা, তখন এক্সামিনার হিসাবে, তখন আমরা দেখি স্পেলিং ঠিক আছে কিনা, গ্রামার ঠিক আছে কিনা, কন্টেন্ট ঠিক আছে কিনা, হ্যান্ড রাইটিং কেমন আছে। there are so many things that we go for, we go by that, and then we assign marks to the concerned student. But here in case of listening skill, we are not going to deduct any marks for spelling and grammar, because this is not a writing skill that we are testing. We are testing listening. লিসনিং মানে হচ্ছে কম্প্রিহেনশন, প্রপারলি সে কম্প্রিহেন্ড করতে পেরেছে কিনা ইনপুটটাকে, দ্যাট ইজ দ্য মেন কনসার্ন। ওকে, দেন উইল গো টু দ্য নেক্সট স্লাইড। আমাদের এবারে আমরা উইল গো টু টেস্টিং স্পিকিং স্কিল। স্পিকিং স্কিলের দিকে দেখো, প্ল্যানিং,
ফার্স্ট ওয়ান ইজ যখনই আমরা স্পিকিং স্কিল দেখছি, লিসনিং থেকে এবার আমরা স্পিকিং এ এলাম, শুনলাম, শুনে এবারে আমরা কিছু ইনপুট পেলাম, এবার আমরা আউটপুটের দিকে এগোচ্ছি। যেভাবে একটা চাইল্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের কথা আমি একদম শুরুতে বলেছিলাম, নোয়াম চমস্কির থিওরিতে উনি বলেছেন যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের জন্য দ্য বেস্ট মডেল দ্যাট হ্যাজ টু বি ফলোড ইজ চাইল্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন and the environment. If you get the environment, the way a child picks up a language, you can also be able to pick up a language from the environment in the same sequence. ওই একই মাইলস্টোন রিচ করতে করতে তুমি কিন্তু ল্যাঙ্গুয়েজ পিক আপ করে নিতে পারবে, ফলে অসুবিধার কিছু নেই। টেস্টিং স্পিকিং স্কিল, যখন আমরা টিচার হিসাবে একটা স্পিকিং স্কিলের অ্যাক্টিভিটি বা স্পিকিং স্কিলের একটা টেস্ট নেব, তখন we have to keep in mind certain things, যেমন প্ল্যানিং করতে হবে আমাদেরকে। প্ল্যানিং আমাদের প্রত্যেক কটা টেস্ট ডিজাইন করতে গিয়েই লাগে। for speaking skill we have to do a different sort of planning, like timeটা is very important factor here, because the number of students that you have, if I keep activities which is very long and I have a large number of students in my classroom, then it will take days after days to complete the entire process, which is not possible because exam will be held on a particular day. একদিনের একটা এক্সাম, তার মধ্যে আমাকে তাহলে এমন প্ল্যান করতে হবে, এমন amount of time has to be distributed among my number of students, যাতে প্রত্যেকে everybody gets equal amount of time, আর এমনই অ্যাক্টিভিটি দিতে হবে যে যাতে সবাই একই দিনে ঠিক সময়ের মধ্যে কমপ্লিট করতে পারে। দ্য প্ল্যানিং হ্যাজ টু বি ভেরি প্রপার। দেন লেভেলস অফ প্রফিসিয়েন্সি, আজকে যদি আমার স্টুডেন্টরা এলিমেন্টারি লেভেল স্টুডেন্টস হয় আর তাদেরকে যদি আমি অ্যাডভান্স লেভেলের প্রচণ্ড শক্ত একটা কোনো কাজ দিয়ে দিই, তাহলে ডেফিনেটলি দ্য টেস্ট, এন্টায়ার টেস্ট আইটেমস, the purpose of the test and the entire process will be invalid, কোনো লাভ হবে না, পুরোই ইনভ্যালিড হয়ে যাবে। তো তাই জন্য আমাকে স্টুডেন্টদের লেভেল অফ প্রফিসিয়েন্সি, আমি কি শিখিয়েছি সেটাকে মাথায় রেখে, কি প্র্যাকটিস করিয়েছি সেটাকে মাথায় রেখে, I have to focus on the level of proficiency, design the test accordingly in that way. যে আমার স্টুডেন্টদের প্রফিসিয়েন্সি লেভেল যদি ইন্টারমিডিয়েট হয়, অ্যাভারেজ মাঝামাঝি একটা জায়গাতে তারা পৌঁছে গেছে, তো আমি ইন্টারমিডিয়েট লেভেল কি আরো একটু শক্তের দিকে, আমি আরো একটু ওটাকে 5 to 10% ডিফিকাল্ট লেভেলের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। ডিফিকাল্টি লেভেল ক্যান বি আ বিট ইনক্রিজড বিকজ দিস ইজ টেস্ট। ওকে, তারপরে আমাকে প্ল্যান করতে হবে whether it is an individual work or a group work or a pair work, একজন একজন করে বলবে নাকি দুজন করে বলবে, পেয়ার ওয়ার্ক হবে নাকি গ্রুপ ওয়ার্ক হবে, সেটা আমাকে থরলি প্ল্যানিং করতে হবে অ্যাজ দ্য টেস্ট গিভার। ওকে, দ্য টেস্ট টেকার, এইবারে হচ্ছে আমার যে স্টুডেন্ট যারা টেস্টটা পরীক্ষাটা নিচ্ছে, পরীক্ষাটা দিচ্ছে অ্যাকচুয়ালি, টেস্ট টেকার যারা আমার স্টুডেন্টরা, তাদের ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনটা হ্যাভ টু কিপ ইন মাইন্ড, যে তাদের ব্যাকগ্রাউন্ড, ফ্রম which ব্যাকগ্রাউন্ড আর দে কামিং। এখানে we have to look at the different things. I mean, if they are coming from the urban sector, if they are coming from the rural sector, if they are coming from suburban places, if they are coming from some elite, educational institutions or schools that they have already done their schooling from there, or they have gone to a school which is like which gives the basic sort of amenities and syllabus and infrastructure to the students. তো এই ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে, whether the student is a first generation learner. Everything has to be kept in mind before a test giver or a teacher designs a test, a speaking skill test. Mechanisms of speech processing, এটাকেও মাথায় রাখতে হবে যে মেকানিজমটা আমরা যে স্পিচ প্রসেস করি তাতে কিন্তু জেনারেলি আমরা কোনো লিসনিং এর রেসপন্সে কথা বলি বা
কখনো নিজের থেকে বলছি, তো ইন দ্যাট কেস দ্য ফার্স্ট থিং দ্যাট কামস ফ্রম দ্য মাইন্ড, we think, we draft the thing, and then we come up with the speech. And sometimes we also edit certain things, we make corrections at places, or we make changes, amendments at places. So we are rethinking and changing, and then we uh, I mean we depend upon the feedback that we receive from our listeners, and on the basis of the response that we receive from the from the listeners, we modify our speech or we give responses accordingly. এই স্পিচ প্রসেসিং এর যে পার্টটা রয়েছে, কিভাবে আমরা কথা বলছি, সে মেকানিজমস গুলো, বা ধরো একটা অ্যাক্টিভিটি যদি এটা হয় গ্রুপ ডিসকাশন, সো গ্রুপ ডিসকাশনে কি নর্ম রয়েছে, কি কি রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে, তার মেকানিজমটা কিরকম রয়েছে, তুমি কোন কোন পয়েন্টস গুলোকে মাথায় রাখবে। ইয়োর ফেলো participants are also speaking in the group discussion, you have to keep in mind, you have to actually comprehend all the points given forth by them, you have to understand them, and then you have to give some counter arguments, or you have to uh, go for supporting them as well. তো এই জিনিসগুলো তোমাদের স্পিচ প্রসেসিং এর টেস্টিং এর মধ্যে পড়ছে, যে এইখানে এই স্ট্র্যাটেজি গুলো কিন্তু এমপ্লয় করা হবে। দেন রিয়েল লাইফ অথেন্টিক টাস্ক, কিছু অথেন্টিক টাস্ক, রিয়েল লাইফ টাস্ক, এইগুলো দিয়ে কিন্তু আমরা স্পিকিং স্কিল, ওয়ান্স এগেন লিসনিং স্কিলে যেমন আমরা ইউজ করেছিলাম রিয়েল লাইফ মেটেরিয়াল ইউজ করেছিলাম, অথেন্টিক মেটেরিয়াল ইউজ করেছিলাম, সেরকম স্পিকিং এর ক্ষেত্রে কিন্তু আমরা তো ওরকম কোনো মেটেরিয়াল ইউজ করছি না, মানে কোনো লিসনিং ইনপুট দিচ্ছি না, বাট উই আর আস্কিং দ্য স্টুডেন্টস টু পারফর্ম sort of communicative event. So for that communicative event, we are engaging certain real life authentic tasks. যে এইরকম এরকম রিয়েল লাইফ টাস্কস আমাদের তোমরা করো, যেমন ইউ হ্যাভ গন টু আ ব্যাংক, সো ইউ ওয়ান্ট টু ওপেন অ্যান অ্যাকাউন্ট দেয়ার, or you have gone to I mean you are talking to your professor about the the recent internship program that your university has included in your syllabus, or you are having a dialogue with your classmate about the recent seminar or the special lecture that has been conducted by your department. So these things, okay, এই যে রিয়েল লাইফ অথেন্টিক টাস্ক গুলো, সেইগুলো উপরে টেস্টটাকে ডিজাইন করা উচিত। মানে টিচারের কিন্তু রিয়েল লাইফ কোনো আকাশ কুসুম কোনো জিনিস দিয়ে, অ্যাবস্ট্রাক্ট কিছু দিয়ে টেস্ট করা উচিত নয়, রিয়েল লাইফ মেটেরিয়াল থেকেই কিন্তু টাস্কগুলোকে ডেভেলপ করা উচিত। যেমন ডায়লগ হতে পারে, গ্রুপ ডিসকাশন হতে পারে অন ক্রিটিক্যাল ইস্যুস, কন্টেম্পোরারি ইস্যুস, there can be debate, there can be panel discussion, there can be mock interviews, perhaps you are ধরো you are the final semester students and now you would be stepping into the job world, so the kind of questions that you would be encountering during interviews, during the interviews that you would be facing when you would be going to the job sector and looking for job, তখন কি রকম কোয়েশ্চেন্স তোমার কাছে জিজ্ঞাসা করা হবে, তুমি কি রকম উত্তর দিচ্ছ, ওকে, দিস থিংস, ওকে। সো লিমিটেড রেসপন্স টাস্ক, দেখো আগের বারে লিসনিং স্কিলের ক্ষেত্রেও কিন্তু আমাদের লিমিটেড রেসপন্স ছিল, এটা রাইটিং এর মতন কিন্তু একেবারেই নয়। স্পিকিং হলেও আমরা স্পিকিং এ কিন্তু রাইটিং এর মতন এসে বলে যাই না, অত বড় বড় আনটিল অ্যান্ড আনলেস দ্যাট ইজ আ স্পিচ। যেমন আমি ধরো গত এতগুলো দিন ধরে আমি একা বলে যাচ্ছি, তোমরা শুনছো, তো আনটিল অ্যান্ড আনলেস ইট ইজ আ স্পিচ অর আ লেকচার অর সামথিং ভেরি মাচ নিডেড, সো সেখানে অনেকটা সময় শুনতে হচ্ছে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট কিন্তু রিয়েল লাইফে যখন আমরা কোনো মানে এরকম কোনো ইভেন্টের সাথে, স্পিকিং কমিউনিকেটিভ ইভেন্টে we indulge ourselves in, that generally has limited response। মানে আমাকে কেউ জিজ্ঞাসা করলো কোনো কোথায় যাচ্ছি, আজকাল কি করছি, so I would be giving limited response only, even if the person is very close to me, কত বড় আনসার দিই আমরা,
কতগুলো কথা বলি আমরা, কতটাই বা until and unless you are feeling very emotional or you want to share something, তো বিশাল বড় খুব লম্বা কিছু হয় না। আর এখানে যেহেতু this is part of the exam, so definitely the kind of dialogues or the panel discussion or whatever you would be having, that will be focusing on limited response task, যে তোমাকে অল্প কথা বলতে হচ্ছে and then turn taking হচ্ছে। তোমার যে উল্টো দিকে যারা রয়েছে এবার they are getting the turn, তারা এবারে বলছে, আফটার দ্যাট তুমি আবার তোমার কাছে টার্নটা আসছে, তুমি বলছো বা তোমার সাথে পাশে যে দায়ী রয়েছে সে বলছে। সো ইট উইল ডিপেন্ড আপন দ্য স্ট্রাকচার অফ দ্য থিং, বাট ইট ইজ নট গোয়িং টু বি ভেরি লেন্দি, রেসপন্সেস উড বি লিমিটেড। ওকে, ইনফরমেশন ট্রান্সফার এক্সারসাইজেস, ইনফরমেশন ট্রান্সফার এক্সারসাইজেস যেমন ধরো ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড, both of you are having a conversation on possible career opportunities, job opportunities, তো তোমরা একে অপরের সাথে কিছু ইনফরমেশন ট্রান্সফার করছো। তুমি বলছো যে এরকম ক্যারিয়ার আমরা চুজ করতে পারি, we can go for this particular I mean course oriented, sorry, প্রফেশনাল আই মিন ওয়ান কোর্স, এমন একটা কোর্স করলাম যে আফটার ডুইং দিস প্রফেশনাল কোর্স there would be placement, so we don't have to worry. So you're exchanging information actually about career options, exploring different job opportunities, এইগুলো নিয়ে তোমরা কথা বলছো, ঠিক আছে, ইনফরমেশন ট্রান্সফার হচ্ছে। এরকম এক্সারসাইজেস ক্যান বি দেয়ার ইন স্পিকিং স্কিল, দেয়ার ক্যান বি ওয়ার্কশিটস অ্যাজ ওয়েল। জেনারেলি স্পিকিং এ ওয়ার্কশিট থাকে না, লিসনিং এ থাকে, যে একটা হার্ড কপি দেওয়া হলো তাতে কিছু শুনতে শুনতে তুমি কিছু আনসার করছো। স্পিকিং এও সামটাইমস দের ইজ আ ওয়ার্কশিট, সাপোজ there is an incomplete dialogue, there are certain verbal cues or visual cues that have been provided to you, some pictures have been given, some graphs have been given, you have to look at them and then you have to, I mean, give responses on the basis of that. Okay, then information gap activities, ধরো কিছু কিছু জায়গাতে যেমন ইনফরমেশন কিছু দেওয়া নেই, তো ইউ হ্যাভ টু মুখে orally you have to give the information about that. Free or controlled interview, যেটা আমি বলছি mock interview, teacher can conduct a mock interview with you, which can be a controlled interview or which can be a free sort of conversation as well, যেখানে তুমি তোমার রেসপন্সেস গুলো অনেক একটা ফ্রিডম নিয়ে বলতে পারছো। ওকে, দ্য টিচার ইজ নট কন্ট্রোলিং অর ইম্পোজিং আপন ইউ। রোল প্লেয়িং, গ্রুপ ডিসকাশন এটসেট্রা, কোনো রোল পারফর্ম করতে হলো, যেমন বিটুইন দ্য কাস্টমার অ্যান্ড দ্য কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, between the several other roles can be given to you, real life roles, and you have to perform that. Then group discussion, যেটা আমি বললাম different issues এর উপরে। So there are certain criteria for developing speaking test. যখন কোনো টেস্ট আমরা স্পিকিং এর ডেভেলপ করছি as test givers, we have to keep in mind that we would be marking on the basis of certain things. এই ক্রাইটেরিয়া গুলো যদি আমার স্টুডেন্ট ফুলফিল করে, তাহলে আমি তাকে এতটা মার্কস দেব, নাহলে আমি এরকম ধরনের মার্কস দেব। তার যদি কন্টেন্ট খুব ভালো থাকে, অন দ্য বেসিস অফ কন্টেন্ট দ্য স্টুডেন্ট উইল গেট 1% or something. দেন যদি তার ইয়েটা খুব ভালো থাকে, যেমন দ্য প্রনাউন্সিয়েশন ইজ রিয়েলি গুড, quite authentic or native like pronunciation the person is having, or the person is having a sort of, you know, a lot of a range of vocabulary the person has exhibited, অনেক টাইপের vocabulary ওর রয়েছে, স্টক অফ ওয়ার্ড খুব ভালো, বা ধরো একদম টু দ্য পয়েন্ট বলেছে, বা যেই নন ভার্বাল বডি ল্যাঙ্গুয়েজ গুলো দরকার, কারণ স্পিকিং এ শুধু ল্যাঙ্গুয়েজ অ্যাসেস হয় না, at the same time your body language, your facial expressions, lot of other non-verbal cues also go into I mean into the determination of the marks, marking এর প্রসেসটাতে। তো সেই যখন আমি টেস্টটা তৈরি করব, মানে টেস্টটা ডিজাইন করব, কোয়েশ্চেন পেপার বানাবো বা মানে টেস্টটা ডিজাইন করছি ওভারঅল, অ্যাজ আ টিচার আই হ্যাভ টু কিপ ইন মাইন্ড অল দিস থিংস, যে ক্রাইটেরিয়াটা কি আছে ফর ডেভেলপিং, কি জিনিসের উপর আমি ফোকাস করব, কিসের উপর আমি মার্কসটা কিভাবে দেব। ওকে, সো রিভিউ অফ টেস্ট, তারপরে হচ্ছে এই যে এবারে পুরো টেস্টটার দিকে আমরা তাকাই, পারপাস, কি পারপাসের জন্য আমি টেস্টটা নিচ্ছি,
ডিফারেন্ট পারপাস ক্যান বি দেয়ার, যে ইট ক্যান বি ফর এলিমেন্টারি স্টুডেন্টস, আমি জাস্ট দেখতে চাইছি যে ওরা এটা এটা পারে কিনা। তারপরে হয়তো পরবর্তীকালে যখন অ্যাডভান্সে পৌঁছাচ্ছে আমি দেখতে চাইছি ওদের হোলিস্টিক নলেজ কত হলো, হোলিস্টিক ডেভেলপমেন্ট কতটা হলো। সো ডিফারেন্ট টেস্টিং হতে পারে। ওকে, ইনফরমেশন এক্সপেক্টেড ফ্রম দ্য টেস্ট টেকার, তারা যা ইনফরমেশন এক্সপেক্ট করা হয়েছিল তাদের থেকে সেটা কি তারা দিতে পেরেছে। রেসপন্সেস, রেসপন্স ফরম্যাট, রেসপন্স ফরম্যাট মানে কি রকম রেসপন্স চাওয়া হয়েছিল, have they said more than that, or have they kept to the limit of that, or have they exceeded that, have they said something very less, কতটা রেসপন্স চেয়েছিলাম কতটা অ্যামাউন্ট পেয়েছি। ক্রাইটেরিয়া ফর অ্যাসেসমেন্ট, ক্রাইটেরিয়া কি আছে, আমরা কি এই টেস্টে কি প্রনাউন্সিয়েশনের উপরে ফোকাস করছি, নাকি আমরা আরো কিছু জিনিসের উপরে ফোকাস করছি, নাকি একটা হোলিস্টিক ওভারঅল ফোকাস করছি। টাইম কনস্ট্রেন্ট, আমি প্রথমেই বলেছিলাম টেস্টটা প্ল্যান করতে গিয়ে আমরা টাইম কনস্ট্রেন্টটা মাথায় রাখবো। এক্সামিনার অ্যান্ড স্পিকার রিলেশনশিপ, examiner can be of two types, okay, internal examiner, external examiners. So the internal examiner and the speaker, the students, they can have a sort of relationship which can be really good. internal examiner এর সাথে speaker এর হয়তো বেশ ভালো র্যাপো বা বেশ ভালো একটা কমফর্ট জোন তৈরি হয়ে গেছে, বেশ আরাম করে সে কিন্তু বেশ উইদাউট এনি নার্ভাসনেস, বা ধরো যাদের সাথে সে মানে পারফর্ম করছে, ক্লাসের মেয়েগুলি বা ছেলেগুলি, তাদের সামনে সে অনেকবার প্র্যাকটিস করেছে। সো নাও দ্যাট ফোবিয়া অর দ্য শেকিনেস অর দ্য নার্ভাসনেস ইজ নো মোর দেয়ার। কিন্তু এক্সটার্নাল টিচার যখন আসছে তখন অনেক সময় আমরা বাইরের কাউকে দেখলে উই আর নট প্রিপেয়ার্ড, উই ডু নট নো হোয়াট কাইন্ড অফ আ পার্সন ইজ শি অর হি, সো আমরা একটু ভয় পেতে পারি। বা এমন হতে পারে ইন্টারনাল এক্সামিনার যিনি কিনা আমার নিজের টিচার, তার কাছে আমি বরঞ্চ অতটা সড়গড় ফিল করি না, কিন্তু এক্সটার্নাল টিচারকে দেখে আমার মনে হলো যে তিনি বেশ মানে মানে আমার সাথে তার ভাইবটা বেশ ভালো ম্যাচ করছে, আমাকে তিনি একটু নার্ভাস ফিল করাচ্ছেন না। সো তার উপরেও কিন্তু আমার পারফরমেন্সটা ডিপেন্ড করছে, মানে এইগুলো কিন্তু দ্য টিচার হ্যাজ টু কিপ ইন মাইন্ড যে এই ফ্যাক্টরগুলো কাজ করছে কিনা। টেস্ট যখন আমি করছি উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড দিস থিংস। অ্যান্ড টপিক ফ্যামিলিয়ারিটি, কিরকম টপিক আমি দিয়েছি, টপিক যদি ইজ দ্য টপিক নোন টু দ্য স্টুডেন্টস, যদি নোন হয় তো দে উইল বি ফিলিং মাচ কনফিডেন্ট, ওদের কোনো প্রবলেম হওয়ার কথা নয়, তাহলে আমি সেই অনুযায়ী মার্কসটা দেবো। Because they should not be facing any problem, it was a very familiar topic, it was a very conventional topic, it was already a known topic, or it was already discussed in class. তারপরেও যদি খারাপ করে তখন আই হ্যাভ টু রিথিঙ্ক অ্যাবাউট দ্যাট। বাট যদি কোনো আনফ্যামিলিয়ার টপিক থাকে, সামথিং লেসার নোন অর সামথিং লাইক দ্যাট, দেন সেইখানে আমি মানে কিভাবে মার্ক করব স্টুডেন্টকে, আমি কতটা তার থেকে ইনফরমেশন চাইবো, নাকি আমি তার থেকে তার প্রেজেন্স অফ মাইন্ড চাইছি, তার কনফিডেন্স চাইছি, তার স্মার্টনেস চাইছি এটসেট্রা, নাকি তার অন্য কোনো ফোনেটিক ফিচার্স আমি দেখছি, এইগুলোকে মাথায় রাখতে হবে। সো বেসিকলি ইন স্পিকিং, উইল গো টু দ্য নেক্সট স্লাইড নাও। বেসিকলি ইন স্পিকিং we will look at the different things like yes, so in speaking basically we'll look at pronunciation. pronunciation এর মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে। আচ্ছা, কখনোই আমরা we would begin with isolated sounds, এক একটা শব্দ ধরে ধরে যখন প্রথমে আমরা স্পিকিং শেখাবো ল্যাঙ্গুয়েজে, তখন we would begin with isolated units of স্পিকিং। যেমন এক একটা মানে সাউন্ডকে কি স্টুডেন্ট ঠিকমতো প্রনাউন্স করতে পারছে। there are many students who have issues with dental saw and palatal saw, so they cannot discriminate, they cannot distinguish between this the pronunciation of dental saw দন্ত স আর palatal saw মানে তালব্য স, এই দুটো due to different thing, due to that can be the familiar I mean the family background, the region from which they are coming, হয়তো সেখানে তালব্য স নেই, এরকম অনেক কিছু ডিফারেন্ট জিনিস থাকে যেগুলোকে নিয়ে we have to deal with. so we would begin with, একজন টিচার তিনি শিখিয়েছেন এইভাবে, যখন টেস্ট করা হচ্ছে তো তাহলে আমি কি ওই আইসোলেটেড সাউন্ডস গুলোকে নিয়ে টেস্ট করব, বিকজ আই হ্যাভ
taught the student these things only. I have made the student practice the thing in class. তো এইগুলো আমি শিখিয়েছি, এগুলোর উপরে টেস্ট হবে। নাকি I would going to integrated work like speaking তার সাথে sort of speaking and at the same time certain reading skill is associated when you have the worksheet in your hand, একটা worksheet দেওয়া হয়েছে। ইন্টিগ্রেশনের মধ্যে আবার স্পিচ কন্টিনিউয়াম রয়েছে। স্পিচ কন্টিনিউয়াম মিনস beginning with the isolated sounds, then going to different things like forming a word, having proper intonation, having proper the tonal language. There are certain languages which are having a sort of tone, যেমন চাইনিজের ক্ষেত্রে যেটা রয়েছে, টোনাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিভাবে ওটা কাজ করছে, বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ উইথ টোন কিভাবে মিনিং চেঞ্জ হচ্ছে। সো হ্যাভ ইউ গিভেন দ্যাট প্রপার টোন টু দ্যাট পার্টিকুলার আই মিন চাঙ্ক অফ ওয়ার্ড? তুমি ওই ওয়ার্ড বা ওই সাউন্ড বা এইগুলোকে কি ওইভাবে ইউজ করেছো? ওয়ার্ড স্ট্রেস, ওয়ার্ড লেভেলে আমরা জানি স্ট্রেস প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। কোন জায়গাটা স্ট্রেস দিয়ে আমরা উচ্চারণ করব, যেটা তোমরা হয়তো প্রসিডির মধ্যে দেখেছো, যে স্ট্রেস কিভাবে কাজ করছে, which has to be the the part of the word which is known as syllable. One syllable is more prominent than the other two or three, sorry, one or two. So this sort of things can be there. আমি কিসের উপরে ফোকাস করে টেস্টটা করছি, তো I have to have a very clear outline of that thing as a test giver. একজন টিচার হিসেবে আমাকে ঠিক করে নিতে হবে যে আমি যদি প্রনাউন্সিয়েশনের উপরে ফোকাস করছি, তাহলে which part, intonation, fluency, word stress, isolated sounds, logical stress, or everything put together, and whether I have a sort of integrated this thing approach. Fluency, accuracy, these things, content, everything will be taken into consideration. তো আমি সেগুলো মাথায় রেখে সেরকমই কিন্তু টেস্ট আমাকে ডিজাইন করতে হবে। Okay, so here I have given one theoretician's name and the three-part framework that Wire has given in 1993. This has been given three-part framework in which the first part is operations, মানে কি অপারেশনের, মানে কি তোমার থেকে কি চাওয়া হচ্ছে, what is being tested via that particular speaking assignment, what is being tested, whether the speaking assignment is informational in nature or interactional in nature. So এটা তোমার থেকে কি ধরনের ইনফরমেশন চাওয়া হচ্ছে তোমার স্পিচের মধ্যে দিয়ে। পারফরমেন্স কন্ডিশনস, তুমি কোন পারফরমেন্স কন্ডিশনসে এই স্পিচগুলোকে বলছো, যেমন কতটা টাইম রয়েছে, ওকে, কতটা টাইম ল্যাপস রয়েছে বিটুইন এক্সচেঞ্জেস, মানে টার্ন টেকিং যখন হচ্ছে, আমার পরে আরেকজন বলছে, আবার আমার কাছে আসছে, সো হোয়াট ইজ দ্য টাইম ল্যাপস, তার মাঝখানে কতটা গ্যাপ রয়েছে, তার মধ্যে সে কতটা প্রিপেয়ার করছে বা রিথিঙ্ক করছে বা রিঅ্যারেঞ্জ করছে। ওকে, রেসিপ্রোসিটি, মানে আমি কিছু বলছি, তার রেসপন্সে দি আদার পার্সন হু ওয়াজ দ্য লিসনার, সে কিভাবে রেসিপ্রোকেট করছে, ওয়েদার দেয়ার হ্যাজ বিন আ ভেরি স্মুথ রেসিপ্রোকেশন, দুজনে কি রেসিপ্রোসিটিটা কি প্রপারলি দুজনের মধ্যে কাজ করলো, নাকি একটা ব্রেক চলে এলো তার মধ্যে, মানে একটা হল্টেড স্পিচ হয়ে গেল, একজন খুব স্মুথলি বললো, আরেকজন ঠিক প্রপারলি রেসিপ্রোকেট করতে পারলো না। সো এই জায়গাগুলোর উপরেও কিন্তু পারফরমেন্স কন্ডিশনসের উপরে দ্য মার্কিং ক্রাইটেরিয়া উইল বি সেট। নাম্বার অফ পিপল ইনভলভড, কতজন রয়েছে, যদি গ্রুপ ডিসকাশন হয়, প্যানেল ডিসকাশন হয়, ডিবেট হয়, তাহলে there would be large number of people involved. If it's a pair work or an individual work like extempo, pair work like conversation or dialogue, then there would be less number of people, তাহলে time and number of people এর উপর ডিপেন্ড করে অনেকগুলো আদার ফ্যাক্টরস, সেইগুলোকে মাথায় রেখে the test part has to be designed. Test taker and teacher ratio, প্রচুর, এই যে বললাম 100 জন স্টুডেন্ট আর একজন টিচার, এই রেশিও হলে তুমি কবে শেষ করবে, একজন টিচার কবে শেষ করবে, তাহলে কত ছোট করবে একটা কাজকে, যদি 2 ঘন্টার একটা বা 3 ঘন্টার একটা এক্সাম টাইম ফ্রেম থাকে, তাহলে কত, মানে টাইমের ডিস্ট্রিবিউশনটা কিভাবে করবে, বা কত কম লিমিটেড রেসপন্স রেখে, এত কম যদি লিমিটেড রেসপন্স হয়, সেক্ষেত্রে আবার
মানে মার্কস দেওয়াটাও খুব ডিফিকাল্ট, বিকজ ইফ ইউ ডু নট হ্যাভ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ রেসপন্স from your test taker, then how would you mark the test taker on the basis of the response received? সে যদি সামান্য দুটো লাইন বলে, তোমার পক্ষে অ্যাজ আ টিচার টেস্ট করাটা খুব মুশকিল হয়ে যায়। দেন গ্রুপ ফ্যামিলিয়ারিটি, গ্রুপ যেই গ্রুপে সে কথা বলছে সেটা কি অলরেডি তার ক্লাসমেটসদেরই গ্রুপ, তাহলে দে আর অলরেডি ফ্যামিলিয়ার। এমন হতে পারে যে স্ট্রেঞ্জারদের সাথে অনেক সময় আমরা ভালো পারফর্ম করতে পারি বিকজ অফ সার্টেন থিংস, যে তারা আমাদেরকে জানে না, আমরা তাদেরকে জানি না, সো ডিফারেন্ট ইনহিবিশনস ডু নট ওয়ার্ক। কিন্তু ফ্যামিলিয়ার গ্রুপে অনেক সময় আমরা ভালো করতে পারি, অনেক সময় ভালো করতে পারি না। সো এই বিভিন্ন জিনিসগুলোকে কিন্তু স্পিকিং এর যিনি টেস্ট ডিজাইন করবেন টিচার, তাকে মাথায় রাখতে হবে। অ্যান্ড দ্য লাস্ট পার্ট অফ দ্য ফ্রেমওয়ার্ক ইজ দ্য এক্সপেক্টেড লেভেল অফ পারফরমেন্স। কি এক্সপেক্ট করছে টিচার? ফ্লুয়েন্সি এক্সপেক্ট করছে, অ্যাপ্রোপ্রিয়েটনেস তিনি এক্সপেক্ট করছেন, কোহেরেন্স ইজ এক্সপেক্টেড, যে সাজিয়ে পর বলেছে কিনা, অর্ডারলি ফ্যাশনে বলেছে কিনা, এফেক্টিভনেস যে পয়েন্টগুলো বলেছে, বাট অর দ্য ওয়ে দ্য পার্সন হ্যাজ সেড সামথিং, whether that has been effective, সেটা কি খুব এফেক্টিভলি বলতে পেরেছে কিনা, অ্যাকিউরেসি, অ্যাকিউরেসিটা কতটা অ্যাকিউরেটলি বলেছে, রেঞ্জ অফ ভোক্যাবুলারি কিরকম ইউজ করেছে, কত টাইপের ভোক্যাবুলারি তার স্টকে রয়েছে, ফোনোলজিক্যাল ফিচার্স লাইক সাউন্ডস, ওয়ার্ড স্ট্রেস, অ্যাকসেন্ট, ইন্টোনেশন, দিস থিংস যেগুলো আমি বললাম, এইগুলো কিরকম তার প্রপার সে প্রনাউন্স করেছে কিনা, গ্রামার ঠিক ছিল কিনা, all these things. So according to this framework, there are 3 parts, and a test giver will be going through all these things to mark the test taker, যে সে কিরকম পারফর্ম করলো। So we'll move to the next slide now. I hope we'll go to the reading. Okay, for spoken English, we have a rating scale as well. This is level 5 to 1, good, competent, adequate, ability, limited ability, and weak. Okay, or it can also be, there is another one, holistic band scale ranging from 9 to 0. 9 থেকে 0 প্রত্যেকটা এর জন্য একটা তোমার 9 কে বলছে এক্সপার্ট স্পিকার, 8 কে বলবে ভেরি গুড, 7 কে বলবে গুড, যে যেমন মার্কস পাবে অন দ্য বেসিস অফ দ্যাট, 6 কে বলবে কম্পিটেন্ট, দেন 5 কে বলবে মার্জিনাল, 4 কে বলবে এক্সট্রিমলি লিমিটেড, 3 কে বলবে ইন্টারমিটেন্ট, তারপরে অনওয়ার্ডস তারপরের দিকে চলে যাবে নন স্পিকার, 0 হচ্ছে একদম নন স্পিকার, সে কিছু বলতেই পারছে না। তো এরকম স্কেল দিয়েও কিন্তু আমরা মার্ক করি যে এই স্কেলে সে রয়েছে, এই জায়গাতে সে রয়েছে, এক্সট্রিমলি উইক অর ইন্টারমিটেন্ট স্পিচ ইজ দেয়ার, প্রপারলি বলতে পারছে না, স্পিচটা হল্ট হয়ে যাচ্ছে, আটকে আটকে যাচ্ছে, এরকম। অ্যান্ড দের ইজ অলসো ক্যারলস অ্যানালিটিক মার্কিং স্কিম, which has come in 1980, which has testing communicative performance based approach. ওকে, অ্যানালিটিক মার্কিং, যেখানে আমরা ভেঙে ভেঙে এক একটা পার্ট ধরে ধরে, নট এই যে হোলিস্টিক ব্যান্ড স্কেলটা কি, পুরোটাকে আমি যদি 9 ধরি, তাহলে 9 যে পাবে সে এক্সপার্ট স্পিকার, মানে একটা ওভারঅল আমরা অ্যাসেসমেন্ট করছি। কিন্তু ক্যারলেরটাতে কিন্তু উই হ্যাভ ডিসক্রিট পয়েন্ট অ্যানালিটিক্স, লাইক এই কন্টেন্টের জন্য এত, ঠিক আছে, ধরো 10 মার্কস টোটাল রয়েছে, তাহলে কন্টেন্টের জন্য এত, ফ্লুয়েন্সির জন্য এত, প্রনাউন্সিয়েশনের জন্য এত, ঠিক আছে, স্ট্রেসের জন্য এত, এরকম করে করে পার্ট বাই পার্ট মার্কিং স্কিম, দ্যাট উইল বি মোর অ্যাকিউরেট according to this theoretician. Now we'll go to the next slide. We'll go to testing reading, I guess. Yes, testing reading. এখানে আমরা দেখব যে there are various things like construct validity. আগের দিন বলছিলাম যে একটা রিডিং কম্প্রিহেনশন যদি বলি দেয়া হলো, যেটার মাধ্যমে আমি আমার স্টুডেন্টদেরকে টেস্ট করব যে তাদের কম্প্রিহেনশন লেভেলটা কোথায় রয়েছে। সো কনস্ট্রাক্ট ভ্যালিডিটি ইজ দ্য অ্যাবিলিটি, তোমার স্টুডেন্টদের যে অ্যাবিলিটি, whether as a teacher you have assigned a reading comprehension passage which meets the, which is not too much difficult for them or too much easy for them. So ability wise, according to the level of the student, you have to choose the proper material or test item through which you would be able to mark the student properly. So construct validity
is to be taken care of, যে ওদের ability অনুযায়ী যেন রিডিং কম্প্রিহেনশনটা থাকে, and it is quite challenging as well at the same time due to predictability and comprehensiveness. তো তারা কি, যখন আমরা রিডিং কম্প্রিহেনশন পড়ি, we also engage a skill which is known as predictability. আমরা অনেক জায়গায় কনটেক্সট থেকে, কিংবা ধরো একটা ফার্স্ট প্যারাগ্রাফ যখন আমি পড়ছি, ফার্স্ট প্যারাগ্রাফ পড়ে আমরা প্রেডিক্ট করি যে নেক্সট প্যারাগ্রাফ বা এরপরে বা তারপরে হয়তো সামথিং লাইক দিস ইজ গোয়িং টু টেক প্লেস। ওকে, তো এই যে জিনিসগুলো, এগুলো, এই প্রেডিক্টিবিলিটিটা কি আমি একদম এমন কোয়েশ্চেন্স করছি যেখানে, এমন প্যাসেজ দিচ্ছি যেখানে প্রেডিক্টই করতে পারবে না, তাহলে একটা প্রবলেমের জায়গা সেটা তৈরি হয়। বা কম্প্রিহেন্সিভনেস মানে হচ্ছে যেখানে পুরো ব্যাপারটা একটা ওভারঅল একটা কোহেরেন্স, একটা কোহেরেন্ট তার একটা অ্যাপ্রোচ থাকবে, যে এটা হলো তারপরে এটা, মানে ইউ ক্যান মেক আউট দি এন্টায়ার, I mean, the timeline or the plot or the storyline of the thing, the comprehensive, the compact nature, the holistic, I mean, feature of the material. তো এইগুলো কিন্তু যিনি টিচার হবেন, যিনি কোয়েশ্চেন পেপার সেটার হবেন, টেস্টের আইটেমসগুলোকে ঠিক করবেন, তাকে কিন্তু এইগুলোকে মাথায় রাখতে হবে। চয়েস অফ টেক্সট, তিনি কিরকম টেক্সট নেবেন অ্যাকর্ডিং টু দ্য লেভেল অফ দ্য স্টুডেন্ট, স্টুডেন্টদের যেরকম লেভেল থাকবে সেই অনুযায়ী তো টেক্সটটাকে বেছে নিতে হবে, লেভেল অফ টেক্সট ওরকম হতে হবে। সাইজ অফ টেক্সটটাও কিন্তু খুব ম্যাটার করবে। আই ক্যানট assign a reading comprehension which is too large for students of say class 9 or 10 or even 12 or something like that. অনেক লার্জ একটা লং প্যাসেজ যদি হয় which has a larger aspects, many things are there, okay, তাহলে হয়তো the focus will be lost. Okay, so the size is also very important. আমি যখন রিডিং কম্প্রিহেনশন ডিসাইড করছি, তখন আমাকে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। টাইম অনুযায়ী আমাকে দেখতে হবে যে আমার রিডিং কম্প্রিহেনশন এত বড় হয়ে যাচ্ছে না তো, যে প্যাসেজটা পড়তে পড়তেই এই পুরো কোয়েশ্চেন পেপারে আনসার করতে গেলে ওর যেই টাইমটা, সাপোজ এই কোয়েশ্চেন পেপারের মধ্যে রাইটিং স্কিলও আছে, রিডিংও আছে, আবার কিছু ধরো ভোক্যাবুলারি ওরিয়েন্টেড কিছু জিনিসপত্র আছে, সো দ্য এন্টায়ার কোয়েশ্চেন পেপার সে is of 75 marks, রিডিং এর জন্য 20 মার্কস আছে, 20 মার্কসের জন্য 75 মার্কসের জন্য if there is 3 hours time, but the 20 মার্কসের জন্য মোটামুটি আমি ধরে নেব যে ওকে লেস দ্যান সাম 1 hour আমরা ওখানে দিতে পারি, around 1 hour we can give. তো যদি এটার জন্য 1 hour আমাকে দিতে হয়, বা ধরো 40 minutes or something like that, we have to calculate in that way. If the size is too long, পড়তে পড়তেই তো ওর ওখানে অনেকটা টাইম চলে যাবে। আর if it is too difficult, level of text and size of text both are very I mean very important issues that we have to keep in mind. যে যখন টিচার হিসাবে আমাকে চুজ করতে হবে আমি কি দেব, তো এমন কিছু ডিফিকাল্ট দেব না, এমন লেভেল করে দেব না, বা এত ইজি করে দেব না যে যেটা কিনা 40 মিনিটে করার কথা ছিল সেটা সবাই 10-15 মিনিটে করে দিল। So that is also not valid. Okay, then constraints of objective type tests, যদি আমি অবজেক্টিভ টাইপের কোয়েশ্চেন্স দিই তাহলে তার কিছু ভালো দিক আছে, তার কিছু খারাপ দিকও আছে। যখন আমি অবজেক্টিভ টাইপ টেস্ট দেব তখন মানে I can actually examine certain features of that তুমি properly একদম I want the answer as whether this is this and you have said yes this is this, you have confirmed. Objective এ fill in the blanks এ properly একটা যখন জিনিসকে তোমাকে ডিসিশন মেক করে দিতে হচ্ছে, ধরো fill in the blanks হতে পারে, it can be match the following, it can be something like a close test that there are certain options and you have to choose from them. So ওখানে তোমার একটা ডিসিশন মেকিং অ্যাবিলিটি ওখানে কাজ করছে, সো ওখানে একটা অন্য ধরনের স্কিল নিয়ে তোমাকে কাজ করতে হচ্ছে। হ্যাঁ, তো তার কিছু বেনিফিটস আছে অবজেক্টিভ টাইপ টেস্টগুলোর, কিছু সুবিধা আছে যেগুলো আমরা রিডিং কম্প্রিহেনশনে দেখি, there are multiple choice questions, then answer in brief,
answer in one word, answer in one sentence or two sentences, give the synonyms, vocabulary items থাকে রিডিং কম্প্রিহেনশনে, অ্যান্টোনিমস দাও, পার্ট অফ দ্য স্পিচ চেঞ্জ করো, ভার্ব থেকে নাউন করো, নাউন থেকে অ্যাডজেক্টিভ করো, এটসেট্রা। এইরকম যেগুলো থাকে এগুলো তো অবজেক্টিভ টাইপ মোর অর লেস। সো খুব ডিসক্রিট পয়েন্ট অবজারভেশন করা হবে যে তুমি এগুলো পারছো কিনা। ওকে, এটা হচ্ছে এর বেনিফিট। আর এর কিছু কনস্ট্রেনও আছে। অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন্স যখন আমি রাখছি তার কনস্ট্রেন হচ্ছে আই এম নট গেটিং দ্য ওপেন এন্ডেড রিডার রেসপন্সেস। মানে যেটা আমি এসে রাইটিং এ পাবো। এসে রাইটিং ইজ সাবজেক্টিভ, ওপেন এন্ডেড, ইউ ক্যান টক অ্যাবাউট। এখানে যেমন আমাকে তিনটে অপশন দিয়ে দেওয়া হয়েছে, আমাকে কিন্তু আমার মানে আমি সেটা মানি বা না মানি, the particular option which is correct I have to tick that off, ওটাকেই টিক করতে হবে। কিন্তু ওপেন এন্ডেড আমি আমার মতামতটা সেখানেই জানাতে পারবো when it is an essay type answer। সো আমি ওপেন এন্ডেড রিডার রেসপন্সটা কিন্তু অবজেক্টিভ টাইপ টেস্টে পাবো না। সো ইট হ্যাজ টু বি আ মিক্সচার ওয়ান্স এগেন। মিক্সচার নাকি তুমি এই লেভেলে জাস্ট অবজেক্টিভ টাইপই দিতে চাইছো, নাকি তুমি তার সাথে কিছু ওপেন এন্ডেড কোয়েশ্চেন অ্যাড করতে চাইছো, অ্যান্ড কতটা। কারণ তোমার লেভেল অফ স্টুডেন্টসদের উপরে তোমাকে দেখতে হবে, অ্যান্ড ডিফারেন্ট আদার থিংস মাথায় রাখতে হবে। তো কতটা এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো, কিভাবে কাজ করব, কোন জিনিসটার উপরে প্রায়োরিটিটা সেট করব, ক্রিটিক্যাল কমেন্টস চাইছি কিনা। ক্রিটিক্যাল কমেন্টস তো কখনোই অবজেক্টিভ টাইপের মধ্যে দিয়ে আমরা পাবো না। ওকে, তার জন্য আমাকে এমন কোয়েশ্চেন্স দিতে হবে যেগুলোতে আমি ক্রিটিক্যাল কমেন্টস, স্টুডেন্টসদের মতামত, দেয়ার অপিনিয়ন্স, দেয়ার জাজমেন্টস, দেয়ার পয়েন্টস অফ ভিউ, পার্সপেক্টিভস, বায়াসেস, এভরিথিং উইল কাম ইন ফ্রন্ট। ওকে, দেন সেটা সাবজেক্টিভ টাইপেই হবে। দেন সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন কনস্ট্রেন্ট। সাবজেক্টিভের ক্ষেত্রে আবার হচ্ছে এই জাতীয় কিছু কনস্ট্রেন্ট থাকে যেখানে your decision making skill, the choosing any one of the three or choosing any one of the five or saying all of the above, whether it is all of the above or none of the above, এরকম কিছু অপশনসও থাকে দেখবে। অবজেক্টিভ টাইপে যেটা হয় এইটা দিয়ে একটু মানে আমাদেরকে whether we are confident about the answer, যে whether it will be any one A B C or it will be all of the above, that is A and B and C, all of them or none of them, এরকম কিছু ডিসিশনের মুখে আমাদেরকে ফেলে দেয়। আর খুব মানে একটা কনফিউজড সিচুয়েশন ক্রিয়েট করে দেয় যে আমি ভীষণ কনফিডেন্ট না হলে কিন্তু আমি প্রপারটাকে টিক করতে পারবো না। ইট উইল লিড মি টু আ সর্ট অফ কনফিউশন, অ্যান্ড বেসিকলি আই হ্যাভ টু হ্যাভ থরো কম্প্রিহেনশন, নলেজ, অ্যাসেসমেন্ট স্কিল অ্যান্ড ডিসিশন মেকিং স্কিল। তো এই জাতীয় অবজেক্টিভ অ্যান্ড সাবজেক্টিভ টাইপ টেস্টের মধ্যে দিয়ে আমরা যেই জিনিসগুলো অবজেক্টিভের মধ্যে দিয়ে আমরা টেস্ট করতে পারবো, মানে আমার যদি ওই জাতীয় কিছু টেস্ট করার থাকে আমি ডেফিনেটলি অবজেক্টিভ টাইপ টেস্টের দিকে যাব, সেগুলো দেব। বা যদি আমার এমন কিছু ক্রিটিক্যাল কমেন্টস যদি চাই, ওপেন এন্ডেড কিছু আনসার চাই, আমি তাদের মতামত জানতে চাইছি, তাদের মুক্ত আলোচনা চাইছি, তাদের থেকে ইন্টারপ্রিটেশন চাইছি, ইনফারেন্স তারা ড্র করতে পারছে কিনা আমি সেটা দেখতে চাইছি, দেন আমি সাবজেক্টিভ কোয়েশ্চেন্স দেব। কিংবা I can also have an integrated type of questions, both objective and subjective, দুটোই আমি দিতে পারি। Okay, then speed can be assessed. In reading comprehension, speed is of utmost importance. যখন কোনো কম্পিটিটিভ এক্সামে বসবে তখন তুমি যেই টাইমে একটা রিডিং কম্প্রিহেনশন কমপ্লিট করতে পারছো আর আরেকজন যে টাইমে শেষ করতে পারছে, মানে দ্যাট ইজ দ্য কম্পিটিশন বিটুইন ইউ অ্যান্ড ইউর ফেলো টেস্ট টেকার। তুমি কি টাইমে শেষ করতে পারছো আর বাকিরা কি টাইমে শেষ করতে পারছে, তুমি কতটা অ্যাকিউরেটলি কম সময়ের মধ্যে, স্পিড কম হবে তোমার, and at the same time ভীষণ ফাস্ট। a good reader has to be a fast reader as well. অনেকেই রয়েছে তারা স্লো রিডার but their comprehension is really good, খুব ভালো। কিন্তু গুড রিডার যাদেরকে এক্সেলেন্ট রিডার্স বলা হবে, দে হ্যাভ টু হ্যাভ ফাস্ট রিডিং স্কিল, খুব ফাস্টে তারা পড়তে পারবে, ফাস্ট একটা স্পিড থাকবে, অ্যাট দ্য সেম টাইম কম্প্রিহেনশন উইল বি এক্সেলেন্ট। এমন নয় যে এত তাড়াতাড়ি পড়েছে বলে সামথিং উইল গো আউট অফ দেয়ার
observation, they will not observe certain thing, they will not take notice of certain thing, এটা কিন্তু হবে না যে কোনো কিছু নজর এড়িয়ে চলে গেল কারণ খুব তাড়াতাড়ি পড়েছে, কোনো কিছু স্কিপ করে চলে গেছে, এরকম নয়। যারা ফাস্ট রিডার হচ্ছে, the characteristic of the fast reader is that you have to be fast and at the same time you have taken notice of each and everything. Nothing has I mean escaped your attention, and কোনো কিছুর বুঝতেও তোমার অসুবিধা হয়নি। অবজারভেশন স্কিলও তোমার প্রপার আছে, স্পিডও তোমার ঠিক আছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমার কম্প্রিহেনশনও কিন্তু একদম প্রপার হয়েছে। তাহলে ইন দ্যাট কেস কিন্তু এই যে রিডিং স্কিল যখন আমরা টেস্ট করছি অ্যাজ টিচার্স, তখন এই স্পিডটাকে আমাদেরকে অ্যাকর্ডিংলি, মানে খুব এমন যেন, এই যে আমি বললাম ইজি কিছু দিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা স্পিডে পড়ে নিতে পারবো, বিকজ ইট ইজ ইজি। সো যেটা 40 মিনিটে করার কথা আমি 15 মিনিটসে করে দিচ্ছি। তো এই স্পিডটাকে কিন্তু মাথায় রাখতে হবে। দ্য টিচার হ্যাজ টু ইভ্যালুয়েট দ্য স্পিড অফ দ্য স্টুডেন্ট অ্যাজ ওয়েল। কে এই টাইমের মধ্যে, এই স্পিডের মধ্যে শেষ করতে পেরেছে, দি এন্টায়ার আনসার স্ক্রিপ্ট হ্যাজ বিন ডান, নাথিং হ্যাজ বিন লেফট আউট বাই দ্য টেস্ট টেকার। কে করতে পারেনি, ওকে। দেন এক্সটেন্সিভ রিডিং টু বি অ্যাসেসড ইনফর্মালি। অনেক সময় আমরা কিন্তু এক্সটেন্সিভ রিডিং এর জায়গাটাতে আমরা সেটাও অ্যাসেস করি, যে ইনফর্মালি অ্যাসেস করি যে যা পড়া হচ্ছে, বাড়িতে যা যা পড়াশোনা করতে দেওয়া হয়েছে, টেক্সট বুক বলো, রেফারেন্স বুক বলো, রিডিং কম্প্রিহেনশনের মধ্যে দিয়ে টেস্ট করা হচ্ছে। রিডিং কম্প্রিহেনশনের মধ্যে দিয়ে কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার এক্সটেন্সিভ রিডিং তুমি কতটা পড়ো, মানে apart from your school textbook and your reference books which are like you are forced to do sometimes, পড়তেই হবে কারণ পরীক্ষায় পাশ করতে হবে। তো ওটা পরীক্ষায় পাশ করার জন্য তুমি হয়তো ইন্টেন্সিভ রিডিং করেছো, খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছো, এটসেট্রা। এক্সটেন্সিভ রিডিং ইজ সামথিং এলস। সামবডি হু ইজ অ্যান এক্সটেন্সিভ রিডার, সে খুব আনন্দের সাথে পড়ে, রিডিং ইজ আ প্যাশন ফর দ্যাট পার্সন, or the person wants to gather knowledge from different reading materials, the person enjoys reading, loves to read। তো এরকম এই এক্সটেন্সিভ রিডিংটাও কিন্তু রিডিং স্কিলে অ্যাসেস করা হয়, যে তোমাকে একটা রিডিং কম্প্রিহেনশনের মধ্যে দিয়ে যে শুধু সেটার ওরিয়েন্টেড অ্যাসেসমেন্ট হচ্ছে তা কিন্তু নয়। তুমি অ্যাজ আ রিডার, তুমি এই যে স্পিড, তোমার এই স্পিডটা কিন্তু একদিনে তৈরি হবে না। তুমি যদি অনেক দিন ধরে প্র্যাকটিস না করো, প্রচুর রিডিং কম্প্রিহেনশন না করো ফর আ পার্টিকুলার competitive exam, that you are preparing for that exam and you have solved a lot of reading comprehension, because you know this reading comprehension will have 20 marks, solid 20 marks. So if I have to crack the exam, I have to get through this thing very quickly, I have to be really quick। তো এই স্পিডটা তোমার একদিনে আসবে না, ইট উইল কাম টু ইউ আফটার অ্যান এক্সটেন্সিভ প্র্যাকটিস, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম নট অনলি দ্যাট রিডিং কম্প্রিহেনশন, তুমি হয়তো অ্যাট দ্য সেম টাইম প্রচুর নিউজ পেপার পড়ো, ইংলিশ নিউজ পেপার পড়ছো, নভেলস পড়ছো, জার্নাল পড়ছো, মানে ইট ইজ লাইক তুমি নিজে, তোমার পড়ার একটা আনন্দ রয়েছে, ভালোবাসো, আর হয়তো তোমার নিজের ক্যারিয়ার তৈরি করার জন্য ভালোবাসার থেকেও বেশি ইউ আর মোর ফোকাসড অ্যান্ড ক্যারিয়ার ওরিয়েন্টেড। তো এক্সটেন্সিভ রিডিং এর নলেজ যে তুমি গ্যাদার করছো, তার দ্বারা যে তোমার স্পিড আসছে, তোমার যে রেঞ্জ অফ ভোক্যাবুলারি তৈরি হচ্ছে, গ্রামার তৈরি হচ্ছে, এভরিথিং দ্যাট ইজ অলসো, দ্যাট হ্যাজ টু বি অ্যাসেসড ইনফর্মালি ভায়া সার্টেন কোয়েশ্চেন্স। তোমরা হয়তো বুঝতেও পারবে যখন টিচার হবে তখন এই জাতীয় কিছু প্রশ্ন রাখা হবে যেখানে বিয়ন্ড দ্য টেক্সট ইনফারেন্স ড্র করতে বলা হবে অন দ্য বেসিস অফ reflections, observations, thinking, rethinking, and such things. Then test items to elicit the understanding of the core meaning. এমন কিছু টেস্ট আইটেমস থাকবে যেখানে মানে পুরো ব্যাপারটার কোর মিনিংটা, যেমন ধরো সেন্ট্রাল থিম, if you are asked to find out the central theme of the passage, if you are asked to find out the key idea of the passage, okay, and then if you are asked to find out the sub themes of the passage, that means when you would be able to find out the central theme and the sub themes as well, that means you have understood the core meaning, the crux of the thing, তুমি প্রপারলি পুরো প্যাসেজটাকে বুঝতে পেরেছো।
অবজেক্টিভ টাইপ ইজ দ্য মোস্ট ভ্যালিড আরসি ফরম্যাট। রিডিং কম্প্রিহেনশনের ক্ষেত্রে আমরা খুব লং আনসার টাইপের দিকে, এসে রাইটিং এর দিকে কখনো যাই না। কখনো কখনো আমরা উই ইনভলভ সর্ট অফ থিং যেখানে আমরা সামারি করতে বলি রিডিং কম্প্রিহেনশনে, দ্যাট সামারাইজ দি অ্যাবাভ প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস। তার জন্য হয়তো 4 কি 5 মার্কস দেওয়া হলো। সামারি মানে এখানে কিন্তু 10 মার্কসের সামারি নয়। সো দ্যাট ইজ অলসো আ ভেরি ব্রিফ সামারি দ্যাট ইউ হ্যাভ টু রাইট। সো বেসিকলি রিডিং কম্প্রিহেনশনের জন্য প্রচুর অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেনের মধ্যে দিয়ে খুব ভ্যালিড ওয়েতে আমরা কম্প্রিহেনশনটা টেস্ট করতে পারি, যে কম্প্রিহেন্ড করেছে কিনা। এখানে কিন্তু বারবার বলছি, এখানে রাইটিং স্কিলটা ইজ নট ইম্পর্টেন্ট, রিডিং কম্প্রিহেনশন, কম্প্রিহেনশনটা মানে প্রপার হয়েছে কিনা সেটাই টেস্ট করা হবে। অ্যাজ আ টিচার ইউ হ্যাভ টু টেস্ট দ্যাট। ফোকাস শুড বি অন কম্প্রিহেনশন, নট গ্রামার অ্যান্ড স্পেলিং। ওয়ান্স এগেন, রাইটিং হলে তখন আমরা গ্রামার স্পেলিং এর দিকে তাকাবো, এখানে কিন্তু কম্প্রিহেনশন। ওকে, সো উইল মুভ টু দ্য নেক্সট ওয়ান, নেক্সট স্লাইড। রিডিং কম্প্রিহেনশন হ্যাজ ইট ইজ আ প্যাসিভ স্কিল। রিডিং মানে হচ্ছে ইনপুট, তুমি ইনপুট পাচ্ছ, আর এখানে খুব অ্যাক্টিভ তোমাকে থাকতে হচ্ছে না, বিকজ ইউ আর সাইলেন্টলি রিডিং অ্যান্ড ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড সার্টেন থিংস। তো এটা একটা প্যাসিভ স্কিল। যেমন স্পিকিং এ তোমার কিন্তু ওটা অ্যাক্টিভ স্কিল, তোমাকে অ্যাক্টিভলি ইউ আর using your speech organs and you are producing the, I mean, speech items that you are asked to. রাইটিং এর ক্ষেত্রেও তাই, তুমি কিন্তু অ্যাক্টিভ স্কিলের মধ্যে পড়ছে, ওটা অ্যাক্টিভলি তুমি কিন্তু ওখানে কাজ করছো। বাট রিডিং অ্যান্ড লিসনিং এ কি হচ্ছে, তুমি প্যাসিভ, only your mind is working and you are comprehending and then you are reproducing certain things. তো এখানে 4 রকমের, এখানে দেখো আইটেমস অ্যান্ড প্রসিজার্স কি কি টাইপের হতে পারে। একটা হতে পারে যে স্কিম অর স্ক্যান, স্কিমিং, স্ক্যানিং। স্ক্যানিং ইজ লাইক আ স্ক্যানার। আমরা স্ক্যানার দিয়ে কি করি, আমরা একটা কোনো একটা পার্টিকুলার জিনিসকে আমরা খুঁজি, স্ক্যান করি, এটা কোথায় গেল, এই জিনিসটা কোথায় রয়েছে, সো উই লুক ফর দ্যাট। অ্যান্ড দ্যাট ইজ লাইক, সাপোজ আমি আমার চশমা খুঁজছি, তো আমি চশমাটা খুঁজছি, দ্য মোমেন্ট আই গেট ইট, আই গেট ইট। আমাকে আর দেখতে হবে না যে whether the spectacles are made up of fiber or glass or something else, rimless, or that has plus power or minus power, এইগুলো আমাকে ভাবতে হবে না। চশমা খুঁজছি, চশমা পেয়ে গেছি, বা খুঁজছি, এখনো পাইনি। ওকে, সো স্ক্যানিং ইজ দ্যাট ইউ আর লুকিং ফর ওয়ান ডাইরেক্ট থিং, আমি সেটাকে খুঁজছি, পেলাম কিনা, পেয়ে গেলে লিখে দিলাম। যেমন হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্যারেক্টার, ওয়্যার ডিড হি লিভ, বা হোয়াট ওয়াজ দ্য, আই মিন, give the description of the character, the physical descriptions of the character, এগুলো স্ক্যানিং এর মধ্যে পড়বে, যেটা তুমি ডাইরেক্টলি ওখান থেকে প্যাসেজ থেকে পেয়ে যাচ্ছ। তোমাকে ওটা ওটা খুঁজছো, ওটা ওখানে রয়েছে, ডাইরেক্টলি পাচ্ছ, লিখে দিচ্ছ। ঠিক আছে, এটা হচ্ছে স্ক্যানিং। সেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হতে পারে, মাল্টিপল চয়েস হতে পারে, ম্যাচ দ্য ফলোইং। ম্যাচ দ্য ফলোইং যদিও স্কিমিং এর মধ্যে অনেক সময় আসছে। স্কিমিং এ ইউ রিকোয়ার ইউর ব্রেন টু অ্যানালাইজ সার্টেন থিংস আ বিট। Scheming A, the answer is not there directly. You have to ponder over that, reflect upon that, and then you have to think যে আচ্ছা এটা মানে হয়তো তাহলে এইটা বলতে চাইছে। So you are looking for certain thing, but it is not a direct information that is there in the passage. Directly প্যাসেজের মধ্যে কিন্তু নেই। স্কিমিং এ তোমাকে ওটাকে ইনডাইরেক্টলি রয়েছে, তোমাকে ইনফার করে, ইন্টারপ্রেট করে বার করতে হবে। সো এইখানে টাইপস অফ রিডিং এর মধ্যে, whether in the test the focus is on skimming or scanning or both, or intensive reading and extensive reading এর কথা এক্ষুনি বললাম। intensive reading is for পরীক্ষার জন্য যেমন আমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছি, intensive, I have a syllabus, I have certain textbooks or reference books, I'm going through that very minutely. The more I would go through that, finish the syllabus, so I would fetch more marks. যে কিনা কম পড়বে সে কম মার্কস পাবে, এরকম টাইপের। তো ইন্টেন্সিভ রিডিং এর ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু এইরকম হচ্ছে। এক্সটেন্সিভ রিডিং আমি তোমাদেরকে বললাম যে প্রচুর আউটসাইড সিলেবাস আমি প্রচুর জিনিসপত্র পড়ি, পারহ্যাপস ইট ইজ মাই passion for reading. I
would like to know many things, knowledge hunt করার ক্ষেত্রে আমার হেল্প হচ্ছে or something, বা এই এক্সটেন্সিভ রিডিং হয়তো আমি আমার কোনো চাকরির পরীক্ষার জন্য কোনো প্রিপারেশনের জন্য আমি ইউজ করছি। সো দিস ইজ এক্সটেন্সিভ রিডিং। ওকে, এখানে আরো দুটো রয়েছে, whether the aim is to read receptively। এখানে রিসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে টেস্ট টেকার যিনি পরীক্ষা দিচ্ছেন স্টুডেন্ট, তার রিসেপশনের উপরে এখানে মানে সে ব্যাপারটা বুঝতে পারছে কি না, সে কতটা গ্যাদার করতে পারলো, কি পেলো টেক্সটটার থেকে বা প্যাসেজটার থেকে, তার উপরে জোর, সেটার উপরে টেস্ট। ওকে, নাকি এখানে টু রিড রেসপন্সিভলি, নাকি তুমি রেসপন্স দেওয়ার জন্য একটা রিসেপশন আর একটা রেসপন্স, একটাই তুমি পাচ্ছ আরেকটাই তোমার থেকে এক্সপেক্ট করা হচ্ছে তুমি রেসপন্স দিচ্ছ, মানে তুমি দেবে কিছু, একটাই তুমি পাচ্ছ একটাই তুমি দিচ্ছ। তো কি ধরনের কোয়েশ্চেন্স থাকবে সেইটা কিন্তু অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস, অ্যাকর্ডিং টু দ্য classroom activities and many other things will be decided by the test constructor। যিনি টেস্টটা ডিজাইন করবেন, টিচার বা কোয়েশ্চেন পেপার সেটার, তিনি এক্সপ্লিসিটলি এটা ইন্ডিকেট করে দেবেন অন দ্য কোয়েশ্চেন পেপার দ্যাট ইউ হ্যাভ টু রাইট ইন, you have to answer in brief or you have to answer in details or you have to write like this or something। মানে ইনস্ট্রাকশনসটা কিন্তু ভীষণ ক্লিয়ারলি দিতে হবে। অ্যাজ আ টিচার ইফ ইউ ডু নট, তুমি মনে মনে ভাবছো যে আচ্ছা আমি তো এটা চাইছি, সে কি করে বুঝবে তুমি কি চাইছো? সো হ্যাভ টু মেক ইট ভেরি ক্লিয়ার, ইনস্ট্রাকশনসটা ভীষণ ক্লিয়ারলি তোমাকে দিয়ে দিতে হবে। রিডিং স্কিল যখন আমরা টেস্ট করব, উই হ্যাভ টু ইনভলভ আ ভ্যারাইটি অফ স্কিলস। উইল মুভ টু দ্য নেক্সট স্লাইড। উইল ইনভলভ আ ভ্যারাইটি অফ স্কিলস টু বি টেস্টেড। আমরা কি কি জিনিস টেস্ট করব, দেখো কি কি স্কিল, রিডিং এর বিভিন্ন সাব স্কিলস হয়, সেই সাব স্কিলস গুলো কিন্তু রিডিং কম্প্রিহেনশনের মধ্যে দিয়ে আমরা টেস্ট করি। যেমন রেকগনাইজিং আ স্ক্রিপ্ট অফ আ ল্যাঙ্গুয়েজ, whether you can understand এটা কি স্ক্রিপ্টে লেখা, কোন ল্যাঙ্গুয়েজ, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। রিডিউসিং দ্য মিনিং অ্যান্ড দ্য ইউজ অফ আনফ্যামিলিয়ার লেক্সিক্যাল আইটেমস, মানে আর আনফ্যামিলিয়ার লেক্সিক্যাল আইটেমস কনটেক্সট থেকে তুমি কি করে মানেটা, কন্টেক্সচুয়াল মিনিংটা, যখন আনফ্যামিলিয়ার ওয়ার্ডস হচ্ছে তুমি সেই শব্দটা জানো না, তখন তুমি কনটেক্সট থেকে কি করে সেটাকে আইডেন্টিফাই করছো বা গেস করছো, এইগুলোর উপরে কিন্তু এই স্কিলগুলো টেস্ট করার মতন কোয়েশ্চেন দিতে হবে। আন্ডারস্ট্যান্ডিং ইনফরমেশন এক্সপ্লিসিটলি স্টেটেড অর নট এক্সপ্লিসিটলি স্টেটেড, যখন এক্সপ্লিসিটলি স্টেটেড কিছু চাওয়া হবে দ্যাট ইজ স্ক্যানিং, পরিষ্কার দেখা যাচ্ছে, তুমি খুঁজে বার করছো লিখে দিচ্ছ। যখন এক্সপ্লিসিটলি স্টেটেড নয়, পরিষ্কার লেখা নেই, তোমাকে বুঝে নিতে হবে, তাহলে তুমি স্কিম করছো, স্কিমিং। ওকে, আন্ডারস্ট্যান্ডিং দ্য কমিউনিকেটিভ ভ্যালু অফ দ্য সেন্টেন্সেস, এখানে এই সেন্টেন্সগুলোর থেকে কি কমিউনিকেট হচ্ছে, তুমি কি প্রপার সেই কমিউনিকেশনটা, হ্যাভ ইউ come across that, have you understood the meaning of that communication properly, or have you I mean you have got some misconceptions about that, misunderstanding, miscommunication has taken place, or you have been তোমার হয়তো নিজস্ব রিয়েল লাইফ কিছু জিনিসের দ্বারা তুমি ইনফ্লুয়েন্সড হয়েছো, এইগুলো। এক্সট্রাক্টিং সেলিয়েন্ট পয়েন্টস টু সামারাইজ, এই যেটা আমি বলছিলাম যে সামারাইজেশন ইজ এ থিং, যেখানে সেন্ট্রাল থিম খুঁজে বার করতে বলা হচ্ছে, টাইটেল দিতে বলা হচ্ছে, সামারাইজ করতে বলা হচ্ছে, এগুলো কিন্তু স্কিমিং এর মধ্যে পড়ছে বা একটু ইন্টিগ্রেটেড টাস্কের মধ্যে পড়ছে। আচ্ছা, এইখানে যখন আমরা রিডিং কম্প্রিহেনশন পড়বো তখন আমাদেরকে কিছু লেভেলস অফ মিনিংস এর মধ্যে দিয়ে যেতে হবে, যেমন গ্রামাটিক্যাল মিনিং, প্রপোজিশনাল মিনিং। গ্রামাটিক্যাল মিনিং, গ্রামার অনুযায়ী এটার মানে কি দাঁড়াচ্ছে, এটা এটা অবজেক্ট পজিশনে আছে তো তার মানে এটার মানে এই, অবজেক্ট যখন সাবজেক্টের জায়গায় আসবে সো ইট উইল অ্যাডপ্ট আনাদার মিনিং। ওকে, মানেটা চেঞ্জ হয়ে যাবে ফ্রম দ্য প্লেসমেন্ট অফ দ্য থিং, কোথায় বসছে, তার পজিশন কি আছে, গ্রামার তাকে কি পাওয়ার দিচ্ছে। প্রপোজিশনাল মিনিং মানে কি প্রপোজ করছে, এটার মধ্যে দিয়ে হোয়াট ক্যান আই আন্ডারস্ট্যান্ড, কি ইনফারেন্স আমি ড্র করতে পারি, এই মিনিংটা হচ্ছে আরেকটা লেভেল অফ মিনিং, যেটা আমাকে স্ট্রাকচার বোঝাচ্ছে না, আমাকে শব্দের মধ্যে বা শব্দের যে অ্যাসোসিয়েশন, একটার পাশে একটা যখন আমি শব্দ বসাচ্ছি তার মধ্যে দিয়ে যে মিনিংটা আমার কাছে কনভে হচ্ছে, দ্যাট ইজ প্রপোজিং আ সর্ট অফ মিনিং টু মি।
অ্যান্ড দেন যখন এই প্রপোজিশনাল মিনিং থেকে আমরা নেক্সট লেভেলে যাব, মানে a chunk of sentences from one sentence will move to a chunk of sentences, it will become discoursal meaning. পুরো প্যারাগ্রাফটা তাহলে বিট বাই বিট আমি একটা একটা সেন্টেন্স করে করে এগিয়ে যাব, পুরো প্যারাগ্রাফটা তাহলে আমাকে কি বলতে চাইছে। ওকে, সো তার মানেটা হয়তো একটা সেন্টেন্স পড়ে আমি একটা মানে ভেবেছিলাম, একটা জিনিস হয়তো আমি প্রেডিক্ট করছিলাম, but by the end of the passage now I can understand whatever I was predicting, that was completely altogether different thing. এখন আমি দেখতে পাচ্ছি পুরো একটা অন্য ব্যাপার দাঁড়িয়ে গেল। ওকে, সো মেবি ওখানে রাইটারের কোনো ইন্টেন্ট এরকম কাজ করছে যে তিনি শুরু করলেন এমন ভাবে that the writer wanted to make us think in a different way. Now the writer has led us to another way, and thus writer wants us to experience unpredictability. রাইটারের এখানে ইন্টেন্ট কি আছে? ওকে, এই ডিফারেন্ট লেভেল অফ মিনিং দেখতে 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 কিন্তু আমরা পুরো প্যাসেজটাকে বুঝতে পারি। মানে গ্রামার মানে শব্দ, শব্দের পজিশন, সেখান থেকে সেন্টেন্স, একটা সেন্টেন্সে কিভাবে প্রপোজিশনাল মিনিং হলো, সেখান থেকে ডিসকোর্স লেভেলে মানে প্যারাগ্রাফ, 3টে প্যারাগ্রাফ, আরো বেশি প্যারাগ্রাফ, 4টে প্যারাগ্রাফ বা এরকম পরপর চলছে এসের মতন, অ্যান্ড রাইটারের ইন্টেন্ট পুরোটাতে। ওকে, সো নাও উইল গো টু the next slide, which is okay, comprehension skill রয়েছে। comprehension skill আমরা কি দিই? recognizing words and phrases, যেমন আমি বললাম synonyms, antonyms, এইগুলো, বা ধরো parts of speech এর কাজ, identifying or locating information, যেটা স্ক্যানিং বললাম, discriminating elements or features within context, অ্যান্টোনিম বলা যেতে পারে ডিসক্রিমিনেটিং ফিচার্স এর মধ্যে হতে পারে ধরো একটা এমন জিনিস রয়েছে যে এমন একটা লিঙ্কার রয়েছে which is I mean ধরো however, nevertheless, this sort of linkers will also give us certain clues that this is discrimination, or there is a sort of something is being opposed from the earlier statement, this one is opposing the earlier idea, or something is being added, modified, or something like this. Interpretation, complex idea ke, action ke, event ke, relationships ke আমরা ইন্টারপ্রেট করছি, কেন এটা হচ্ছে কোয়েশ্চেন্স করছি, কোয়েশ্চেন্স এর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি, ইনফারেন্স ড্র করছি, ডিরাইভিং কনক্লুশনস, প্রেডিক্ট করছি যে তার মানে এটার কনক্লুশন এরকম হতে পারে, বা শুরুতে আমি প্রেডিক্ট করতে করতে এসে দেন আই হ্যাভ কাম টু দ্য কনক্লুশন অ্যান্ড I can understand whether my predictions have been correct or not. So whatever inferences I have drawn, যা আমি এতক্ষণ ইনডাইরেক্টলি আমাকে বুঝতে হয়েছে সেগুলো কিরকম। সিনথেসিস, এবার এতক্ষণ আমি ভেঙে ভেঙে অ্যানালিসিস করে করে এগিয়েছি, এবার যখন আমি পুরো প্যারাগ্রাফটা, পুরো প্যাসেজটা পড়ে ফেললাম, তার মানে হচ্ছে এবার আমি একটা সিনথেসিস ওয়েতে ভাববো, মানে ওভারঅল একটা হোলিস্টিক একটা ডিসকোর্সাল লেভেলে আমি ভাববো। এটা হচ্ছে সিনথেসিস, মানে ছোট ছোট ভেঙে ভেঙে অ্যানালিসিস করে এসে when I put everything that I have analyzed, and now I am moving ahead towards synthesis, এবার আমি পুরোটার একটা ওভারঅল মিনিং এর দিকে তাকাচ্ছি, and then I am evaluating, কিভাবে ইভ্যালুয়েট করে দেখছি যে কি দাঁড়ালো তাহলে আলটিমেটলি from the point I had started and the point I've reached. So these sort of questions, এই ধরনের প্রশ্নগুলো আমরা, যেমন আমি অনেকবার তোমাদেরকে অনেকগুলো অ্যাক্টিভিটিস বললাম, যেমন ম্যাচিং টপিক সেন্টেন্সেস, আন্ডারস্ট্যান্ডিং রিলেশন উইথ পার্টস অফ আ টেক্সট থ্রু রেফারেন্স, understanding relation between parts of a text by asking a student to pick out sentences, giving sentences to students and asking them to put them in most appropriate order, এরকম অনেক অ্যাক্টিভিটিস তো আমরা দেখেইছি রিডিং কম্প্রিহেনশনে থাকে। তো বেসিক্যালি এই স্কিলগুলো টেস্ট করার জন্য we have to set such a test, we have to design such a test যেখানে আমরা এইগুলোকে অ্যানালাইজ, মানে স্কিলগুলোকে আমরা টেস্ট করতে পারবো। উইল মুভ টু দ্য নেক্সট স্লাইড, পারহ্যাপস দ্যাট ইজ রাইটিং। ও নো, টেস্ট মেথড কি কি মেথডসে করতে পারি, এখানে কিছু এক্সাম্পলস দেওয়া রয়েছে, যেমন ক্লোজ টেস্ট বলেছি তোমাদের, অপশনস থাকবে, দিয়ে তুমি সেখানে অপশনস গুলোর থেকে চুজ করলে একটা প্যাসেজ রইলো, এক একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর নিচে তোমার অপশনস রয়েছে। এটা খুব ট্রেডিশনাল মেথডে রয়েছে, গ্যাপ ফিলিং প্রসিজার্স আছে,
অ্যাডিশন ডিলিশন হতে পারে, কোনো কিছু ডিলিট করে instead of that you have to give something else, ওকে সিলেকশন করো, বা শুরুতে কিছু এন্ড অফ ওয়ার্ডস অর বিগিনিং অফ দ্য ওয়ার্ডস থেকে কিছু চেঞ্জ করো বা সামথিং। এই জাতীয় বিভিন্ন রকমের রিডিং কম্প্রিহেনশন টেস্ট থাকে। Go through this one more for further information. Then we'll move to the next slide. Then now I think it is writing. এখন আমরা রাইটিং এ এলাম না। কমিউনিকেটিভ টেস্ট, টেস্ট যেন ভ্যালিড হয়, রিলায়েবল হয়, প্র্যাকটিক্যাল হয়। আগের দিনের প্রিন্সিপালসগুলো মনে করে দেখো, ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, প্র্যাকটিক্যালিটি, এগুলো মাথায় রেখে কিন্তু টেস্টটা টিচারকে ডিজাইন করতে হবে। এখানে বেশ কিছু নমুনা দেওয়া রয়েছে, স্টোরি লাইন টেস্ট, যেখানে আমাদের কোহেসিভনেস will be tested, and such other many things, themes, the range of vocabulary and many other things will be tested. Yes, so এটা দেখো তোমরা, I guess this is very clear to you. I've talked about these things. We'll go to writing now. This is another one. I have talked about this as well. Yes, testing writing. যখন রাইটিং আমরা টেস্ট করব তখন, বা রাইটিং এ যখন আমরা কোয়েশ্চেন পেপার ফ্রেম করব, তখন we have to be cautious about these things, like writing like speaking is a procedure, productive skill. হ্যাঁ, অ্যাক্টিভ বা প্রোডাক্টিভ, মানে এখানে আমার আউটপুট আনতে হচ্ছে। লিসনিং আর রিডিং ছিল ইনপুট, আমরা পাচ্ছিলাম, রিসিভ করছিলাম। আমাদেরকে অলরেডি ল্যাঙ্গুয়েজের বেশ কিছুটা পার্ট আমাদেরকে সাপ্লাই করা হচ্ছিল। অন দ্য বেসিস অফ দ্য থিংস সাপ্লাইড টু আস, we were making decisions and we were doing the tasks. এখানে কিন্তু রাইটিং এর সময় রাইটিং লাইক স্পিকিং ইজ আ প্রোডাক্টিভ স্কিল। আমাদেরকে প্রডিউস করতে হবে সার্টেন থিংস, অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। উই হ্যাভ টু ক্রিয়েট our own things in our own words, via our own critical thinking or perhaps imaginative skill and all these things. So it is also the difficult one, like speaking. প্রোডাক্টিভ স্কিল মানেই ডিফিকাল্ট লেভেলটা সেখানে বেড়ে যাচ্ছে, বিকজ সেখানে ইনপুটটা প্রায় নেই, তোমার থেকে আউটপুট এক্সপেক্ট করা হচ্ছে। সো টিচারও কিন্তু সেই অনুযায়ী এমনই কোয়েশ্চেন্স দেবেন যেখানে আউটপুটের লেভেলটা বেশি থাকবে, লাইক স্পিকিং ইন কম্প্যারিজন টু দ্য অর্ডার স্কিলস। সো দ্য কম্পোনেন্টস অফ টেস্টিং রাইটিং, কি কি আমি টেস্ট করব, কি কি কম্পোনেন্টস আমি টেস্ট করব। দেখো, রাইটিং এর ক্ষেত্রে এতক্ষণ আমরা যখন লিসনিং পড়লাম বা আমরা যখন স্পিকিং পড়লাম, তখন আমরা বারবার বললাম যে দ্য ফোকাস উইল নট বি অন গ্রামার অ্যান্ড স্পেলিং। বাট রাইটিং এর কম্পোনেন্টস গুলোর মধ্যে দেখো, দ্য গ্রামার ইজ দ্য ফার্স্ট ওয়ান, দেন ডাউন দ্য লাইন উই ক্যান সি স্পেলিং ইজ অলসো দেয়ার। সো দিজ আর দ্য চিফ components of writing, on the basis of which a teacher will be marking a student's writing output. গ্রামার কিরকম, তার গ্রামাটিক্যাল সেন্স কিরকম আছে, অর্গানাইজেশন, কোহেরেন্স এন্ড কোহেশন, মানে সেন্টেন্সের পরে যে নেক্সট সেন্টেন্সটা দেওয়া হয়েছে এর অ্যারেঞ্জমেন্ট, অ্যান্ড তারপরে যে সে সেন্টেন্সের পর সেন্টেন্স গিয়ে প্যারাগ্রাফের পর প্যারাগ্রাফ অ্যাজ আ হোল, তার যে কোহেরেন্স, সেই পুরো ব্যাপারটাকে অর্গানাইজড ওয়েতে প্রপারলি একটার পর একটা আইডিয়া, যেমন ধরো বিগিনিং উইথ দ্য ডেফিনেশন, এক্সাম্পল, এক্সপ্লেনেশন, then going to cause and effect, then talking about different statistics and constitutional laws, and then going to problems, possible solutions, steps or measures taken by government or common people or such, then coming to the conclusion, giving warning, giving predictions. এই জিনিসগুলো প্রপারলি র্যান্ডমলি লেখা হয়নি তো, নাকি খুব অর্গানাইজড ওয়েতে লেখা হয়েছে, which is a very important skill that is tested under writing. কারণ পরীক্ষার সময় অনেক সময় আমরা খুব নার্ভাস হয়ে যাই, যেমন পয়েন্ট মাথায় আসে, ডিউ টু ল্যাক অফ টাইম, ডিউ টু সেভারাল আদার ফ্যাক্টরস, বা হয়তো প্রিপেয়ার্ডনেস আমার অত নেই, প্রিপারেশনস কম থাকার জন্য আমরা হয়তো এইভাবে কাজ করি। সো অর্গানাইজেশনটা খুব প্রপার হতে হবে। ওকে, দেন কন্টেন্ট অর সাবস্টেন্স অ্যান্ড দ্য রেলেভেন্স অফ দ্যাট। ওকে, কন্টেন্টটা কিরকম রয়েছে, কন্টেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি কি পয়েন্টস এনগেজ করা হলো,
সাবস্টেন্স, তার মূল বিষয়বস্তুটা সে বুঝিয়ে উঠতে পেরেছে কিনা, তার কতটা রেলেভেন্স রয়েছে, এমন কিছু পয়েন্টস তো দেয়নি যার কোনো রেলেভেন্সই নেই, যেই পয়েন্টসের কোনো মানেই হয় না, সামথিং ভেরি ইররেলেভেন্ট হ্যাজ বিন গিভেন। সো এই ব্যাপারগুলো টেস্ট করা হয়। ফুলফিলমেন্ট অফ পারপাস, কি পারপাসের জন্য রাইটিংটা দেওয়া হয়েছে, এই টাস্কের মধ্যেও কিন্তু একটা রিয়েল লাইফ অথেন্টিক টাস্ক এনগেজমেন্টের ব্যাপার থাকে। যেমন স্পিকিং এর ক্ষেত্রে আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে যেরকম বলেছিলাম যে ডিফারেন্ট সিচুয়েশনে বা ডিফারেন্ট ধরো তোমার ইস্যুজের উপরে স্পিকিং স্কিল হচ্ছে, মানে রিয়েল লাইফ ইস্যুজ বা টাস্ক ওরকম ভাবেই ফ্রেম করা হচ্ছে। লিসনিং এ অথেন্টিক রিয়েল লাইফ ম্যাটেরিয়ালস ইউজ করা হচ্ছে ফর লিসনিং। রিডিং এও আমরা ওরকম কন্টেম্পোরারি অর সামথিং কনভেনশনাল ট্রেডিশনাল রিডিং প্যাসেজ তুলে দেওয়া হলো। তো এখানেও কিন্তু যেটা আমি লিখতে বলবো সেটা এখন তোমরা জানো হয়তো মোস্ট অফ দ্য রাইটিং স্কিলস ফরম্যাটস হ্যাভ আন্ডারগোন sort of change, and the change that has been witnessed in very recent time is because of the American autonomy, I mean the power that America exercises. তো ফরম্যাট গুলো এখন রাইটিং স্কিলের অনেক চেঞ্জ হয়ে ব্রিটিশার্সদের যেই ফরম্যাট ছিল সেখান থেকে অনেকটা চেঞ্জ হয়ে একটা লেফট অ্যালাইনমেন্টের ব্যাপার চলে এসছে। এভরিথিং তুমি if you write a letter or if you go for some other sorts of writing, it will have left alignment আগে যেমন ছিল, বা the kind of words that you would be using instead of respected sir or instead of I beg to state or yours faithfully or something like that, এই যে পারপাস বা রিয়েল লাইফ টাস্ক ওরিয়েন্টেশনটা সেটা টেস্ট করা হয়। যে কন্টেম্পোরারি রাইটিং তো আমাকে লিখতে হবে, আমি যদি সেই পুরোনো দিনের পুরোনো জমানার রাইটিং স্কিলে পড়ে থাকি তাহলে ইট উইল বি অফ নো ইউজ। সো এইগুলো দেখা হয়, ভোক্যাবুলারি অর ওয়ার্ড চয়েস দেখা হয়, স্পেলিং দেখা হয়, পাংচুয়েশন খুব খুব ইম্পর্টেন্ট। তুমি যদি লিখে গেলে একদম ঠিক লিখলে কিন্তু কোথাও কমা ফুল স্টপ কিছুই দিলে না, তাহলে একদম কোনো মানেই দাঁড়ালো না, তাই অ্যাবসলিউট রাবিশ হয়ে যাবে ওটা। লেআউট, ঠিক আছে, লেআউট মানে ফরম্যাট প্রপার হলো কিনা, দিস থিংস উইল বি টেকেন ইনটু অ্যাকাউন্ট ওয়াইল টেস্টিং। যখন টেস্ট করা হচ্ছে এগুলোকে দেখে মার্কস দেওয়া হচ্ছে। উইল মুভ টু দ্য নেক্সট স্লাইড। In writing we have two sorts of perspective, one is product perspective and the other one is process perspective. Okay, product মানে আমি কি প্রোডাক্ট তৈরি করতে চলেছি, কনসিস্ট অফ অ্যাটেনশন অন দ্য প্রোডাক্ট, প্রোডাক্টের উপরে, দ্যাট ইজ দ্য ফিনিশ কম্পোজিশন। আমি যেই এন্ড প্রোডাক্টটা তৈরি করছি, যেই জিনিসটা যেই যেই কম্পোজিশনটা আমি লিখছি, যখন ওটা ফিনিশড হচ্ছে তখন সেটা কিরকম হচ্ছে, এটার একটা পার্সপেক্টিভ। আরেকটা হচ্ছে প্রসেস, যেটা প্রসেসটা হাউ ডু ইউ গো থ্রু ইন দ্য কোর্স অফ রাইটিং, লেখার সময় কি প্রসেসে তুমি লিখলে। সো এরকম ডিফারেন্ট সর্টস অফ রাইটিং এ কিন্তু ডিফারেন্ট সর্টস অফ পার্সপেক্টিভ থাকে, যে এখানে আমি ওভারঅল প্রোডাক্টটা দেখবো। যেমন প্যারাগ্রাফ রাইটিং এ the product oriented perspective is less, I guess, whereas the process perspective is much higher, much more than anything else. প্রোডাক্ট পার্সপেক্টিভটা থেকেও ওখানে কিভাবে তুমি লিখেছো, কিভাবে তুমি প্যারাগ্রাফ বা এসেটাকে সাজিয়ে লিখেছো, so that process perspective has to be there. কোন কোন জায়গায় প্রোডাক্ট পার্সপেক্টিভ। ওকে, সো yeah, so these are the things। এখানে যখন আমরা রাইটিং টেস্ট যখন আমরা কনস্ট্রাক্ট করব, তৈরি করব, তখন আমাদের মাথায় রাখতে হবে ক্লিয়ারলি ডিফাইন্ড পারপাস হ্যাজ টু বি গিভেন, আমি কি চাইছি। সো ইনস্ট্রাকশনস কিন্তু যেটা রিডিং এর ক্ষেত্রেও বললাম, কোয়েশ্চেন পেপারে যদি প্রপার ইনস্ট্রাকশনস না থাকে, ক্লিয়ারলি ডিফাইন্ড পারপাস না দেওয়া থাকে, যে আমার থেকে চাইছে কি, 400 থেকে 500টা ওয়ার্ডে চাইছে আমার লেখাটা, নাকি এক পাতার মধ্যে লেখা চাইছে, কত মার্কস রয়েছে, আর এক্স্যাক্টলি কি চাইছে, এর সাথে কি টাইটেল চাইছে, নাকি এরকম ফরম্যাটে চাইছে, লাস্টে কি আমাকে ওয়ার্ড লিমিট মেনশন করতে হচ্ছে, কি পারপাস হ্যাজ টু বি ভেরি ক্লিয়ারলি স্টেটেড বাই দ্য কোয়েশ্চেন পেপার সেটার or the test giver। অডিয়েন্স ফর রাইটিং, কার জন্য লেখা হচ্ছে। রাইটিং এর তো ডিফারেন্ট টাইপস অফ রাইটিং হয়, একটা ওয়ান ইজ ফর দ্য পারপাস অফ এক্সাম, এক্সামের পারপাসে লেখা হচ্ছে, সেখানে অডিয়েন্স হচ্ছে তোমার ইভ্যালুয়েটর, তোমার এক্সামিনার, তিনি লেখাটাকে পড়বেন,
অ্যাসেস করবেন। কোথাও যখন আমি পাবলিক রাইটিং করছি তখন সেখানে কিন্তু লাইক লেটার্স অফ এনকোয়ারি, রিকোয়েস্ট করছি, অ্যাপ্লিকেশন করছি, ফর্ম ফিল আপ করছি, জব অ্যাপ্লিকেশন করছি, এই যে পাবলিক রাইটিংটা সেখানে কিন্তু আমার অডিয়েন্স, আমি যার কাছে অ্যাপ্লাই করছি, যার কাছে এনকোয়ারি করছি, ঠিক আছে, যেখানে আমি যার কাছে অ্যাপ্লিকেশন জমা দিচ্ছি এটসেট্রা, তো অডিয়েন্স কে হবে, ক্রিয়েটিভ রাইটিং এর অডিয়েন্স কারা হবে, যখন আমি একটা পোয়েম লিখছি বা স্টোরি লিখছি বা অটোবায়োগ্রাফি বা ড্রামা লিখছি, ট্রাভেল অ্যাকাউন্টস লিখছি, আমার অডিয়েন্সকে, এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রেখে দেখা হয়। দেন রেস্ট্রিক্ট স্টুডেন্টস আনসার্স, কোন জায়গাটাতে স্টুডেন্টস আনসারগুলোকে রেস্ট্রিক্ট করে দেওয়া হচ্ছে, হ্যাঁ, যে এই এতটা লিখবে, দিস অ্যামাউন্ট ইজ নিডেড, নট মোর দ্যান দিস। তোমাকে প্যারাগ্রাফ রাইটিং লিখতে বলা হয়েছে, ইফ ইউ রিপ্রোডিউস অ্যান এসে of 5 paragraphs, that does not mean any sense, that does not convey any sense to the examiner. The entire format is wrong, and you actually, perhaps the instructions was not very clear. ইনস্ট্রাকশনস যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে ইন দ্যাট কেস আনসারটাকে রেস্ট্রিক্ট করতে পারলাম না। প্যারাগ্রাফ রাইটিং এর জন্য আমার একটা প্যারাগ্রাফ ওয়াজ সাফিসিয়েন্ট। ওকে, সো এই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। Test only writing ability. Only writing ability. Here, speaking, listening, reading, these skills are not tested. Only writing is tested here. A range of tasks demanding different registers, language use. Different registers মানে কি জানো তো, যেমন ধরো একাডেমিক রেজিস্টার, আমি একটা একাডেমিক রিপোর্ট লিখছি আর একটা নিউজ পেপার রিপোর্ট লিখছি, তাহলে নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে আমি যে ভাষাগুলো, যে শব্দগুলো চুজ করব, যেরকম সেন্টেন্স আমি চুজ করব, ওগুলো না জার্নালিস্টিক রেজিস্টারের মধ্যে পড়ে যাবে। আমি যদি একটা উইল লিখি বা একটা ডিভোর্স পেপার রেডি করি বা একটা রেজিস্ট্রেশন পেপার রেডি করি, তাহলে সেটা আমার লিগাল রেজিস্টারের মধ্যে পড়ে যাবে। বা স্পোর্টসের একটা নিউজ লিখছি, তো ইট উইল হ্যাভ স্পোর্টস রেজিস্টার। তুমি কি ওই রেজিস্টারগুলো ইউজ করেছো, ওই শব্দগুলো? প্রপার ওরিয়েন্টেড টপিক ওরিয়েন্টেড ভোক্যাবুলারি হ্যাজ টু বি ইউজড। ল্যাঙ্গুয়েজ ইউজ, কিরকম ল্যাঙ্গুয়েজ তুমি ইউজ করেছো। মেথডস অফ ডেভেলপমেন্ট শুড বি ইউজ টু অ্যাসেস কিরম কি মেথডে তুমি লিখেছো। ওকে, সো দিজ টাস্কস আর, এমন টাস্ক দিতে হবে যেটার মধ্যে দিয়ে এইগুলোকে বোঝা যাবে যে স্টুডেন্ট প্রপারলি এগুলো করতে পারলো কিনা। অ্যান্ড দেন কোড অফ কারেকশন, কি কি দেখতে হবে, সিম্বলস প্রপারলি ইউজ করা হলো কিনা। দেন yes, so then no, the earlier one, I guess I have not completed that. Yes, wrong spelling, না এর আগেরটা, এর আগের স্লাইডটা, হ্যাঁ এখানে না কিছু, যখন আমরা খাতা কারেক্ট করছি অ্যাজ টিচার্স, অ্যাজ এক্সামিনার্স, তখন কিছু সিম্বলস ইউজ করতে হয়। যেমন আমি এখানে কিছু দিয়েছি, এসপি মানে হচ্ছে রং স্পেলিং, মানে এতটাই যে রং স্পেলিং, এত কিছু লেখার টাইমও এক্সামিনারদের, মানে যখন অনেকগুলো খাতা তিনি দেখছেন, তখন ইট ইজ বেটার টু হ্যাভ আ সিম্বল কোড। তো আমরা সেখানে ইউজ করছি, খাতা দেখার সময় ধরো এসপি লিখছি যেখানে রং স্পেলিং হচ্ছে, টাইম অ্যান্ড এনার্জি সেভ হচ্ছে তাতে, অ্যান্ড প্রপারলি আমি ডিফাইনও করতে পারছি। রং টেন্স হয়েছে তো টি দিয়ে লিখছি, রং পাংচুয়েশন হলে পি দিয়ে লিখছি, ইররেলেভেন্ট হলে তাহলে আমি আইআর বা এনআর দিয়ে লিখছি, মানে নট রেলিভেন্ট, irrelevant, not required, these things, ww is wrong word, etc. এই সিম্বলগুলো দিয়ে যিনি টেস্ট করছেন তিনি এগুলো দিয়ে কারেকশনের টাইমে ইউজ করছেন। নাও উইল গো টু দ্য নেক্সট স্লাইড। ওখানে আমাদের যা দেখছিলাম, নেক্সট স্লাইড ইজ হ্যাভিং, ইয়েস, রাইটিং অ্যাসাইনমেন্ট কিরকম হতে পারে, সরি অ্যাসেসমেন্ট স্কেল, স্কেল আমরা প্রত্যেকটা স্কিলেই ইউজ করেছি। এখানেও ইট ক্যান বি হোলিস্টিক, ইট ক্যান বি অ্যানালিটিক, মানে অ্যানালিটিক মানে হচ্ছে পার্ট বাই পার্ট আমরা অ্যাসেসমেন্ট করে যেতে পারি, বা একটা ইমপ্রেশনিস্টিক মেট্রিক্স আমরা তৈরি করতে পারি। অ্যাজ আ হোল আমার মনে হলো একটা লং আনসার রয়েছে, এ 70% পাওয়ার মতন লিখেছে। আমি মোরাললেস চক আউট করেছি যে তার গ্রামার, তার স্পেলিং, তার ডিফারেন্ট যে ক্রাইটেরিয়া আছে সেগুলো দিয়ে সে 70%, মানে 7 আউট অফ 10 পাওয়ার মতো।
আর অ্যানালিটিক্যাল মেথড যদি হয় তাহলে কিন্তু প্রত্যেকটা পার্ট, ধরো কন্টেন্টে রয়েছে, ধরো 10-এর মধ্যে 4 রয়েছে কন্টেন্টে, পাংচুয়েশনের জন্য 2 মার্কস, স্পেলিং এর জন্য 2 মার্কস, গ্রামারের জন্য 2 মার্কস, তাহলে প্রত্যেকটা পার্টকে কিন্তু টিচারকে আনসারের পাশে লিখে মানে প্রত্যেকটা পার্টের জন্য সে কত দিচ্ছে, 4-এ কত দিল, 2-এ কত দিল, দিয়ে টোটাল করে লিখতে হচ্ছে। সো এরম ভাবে অ্যাসেস করা যায়। Second one is more minute and more accurate, you may say, but impressionistic is also not, sometimes that is also very, very accurate. We'll move to the next slide. I think we have come to literature, yeah, testing literature. Acha. So now we have come to the last part, that is testing literature. For testing literature, we would be looking at certain things like আমরা, just a minute. Yes, so we would be looking at আমরা কি লিটারেচারের কি পোর্শন গুলো আমরা টেস্ট করতে চাইছি। যেমন হচ্ছে, ফার্স্ট অফ অল we can test literal comprehension. Okay, literal comprehension tests include recall of details, আমি পুরোটা লিটারাল প্যাসেজটা কম্প্রিহেন্ড করতে পেরেছি কিনা, দেন আমি কি রিকল করতে পারছি ডিটেলস গুলো, মেন আইডিয়াগুলো আমি কি বুঝতে পেরেছি, সেন্ট্রাল থিম কি আমি বুঝতে পেরেছি, সিকোয়েন্স কি আমি প্রপারলি বুঝতে পেরেছি, তারপরে কি আসছে, এইগুলোকে টেস্ট করা হয়। এই ধরনের কোয়েশ্চেনগুলো দেওয়া হয়। কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, কিভাবে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টের মধ্যে দিয়ে আমি বুঝছি যে এই ক্যারেক্টারের সাথে এই ক্যারেক্টারের অসম্ভব মিল, বা সো কম্পেয়ার করছি, বা ভীষণ আলাদা বিপরীত চরিত্র, কন্ট্রাস্ট করছি, এরকম ধরনের প্রশ্ন থাকতে পারে। কম্প্রিহেনশন ওরিয়েন্টেড যখন টেস্টিং করব তখন আমরা এইগুলো দিয়ে আমরা মানে টেস্ট করব। কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপস, ক্যারেক্টার ট্রেটস, কোনো ক্যারেক্টারের ফিজিক্যাল ডেসক্রিপশন, mental bent of mind, and the actions that the characters have indulged in, the thinking pattern, etc. এইগুলো সমস্ত ক্যারেক্টার ট্রেট। তো কোয়েশ্চেন্স করব তখন ধরো এরকম টাইপের কোয়েশ্চেন্স হতে পারে, আইডেন্টিফাই দ্য ক্যারেক্টার্স হু সেড দ্য ফলোইং লাইনস ইন দ্য স্টোরি। তো তুমি আইডেন্টিফাই করছো যে এই লাইনটা কে বলেছে। সো ইট ইজ ভেরি ভেরি অবজেক্টিভ ইন নেচার, অ্যান্ড এখানে তুমি একদম পিন পয়েন্ট করতে পারছো যে এটার আনসার ইজ দিস অবজেক্টিভ। রিঅ্যারেঞ্জ দ্য অর্ডার অফ ইভেন্টস, কিভাবে অর্ডার অফ ইভেন্টস গুলো হয়েছে রিঅ্যারেঞ্জ করো। জাম্বল থিংস হ্যাভ বিন গিভেন, ইউ হ্যাভ টু আনস্ক্র্যাম্বল দেম, রিঅ্যারেঞ্জ দেম, দিস থিংস। প্রপারলি সাজাও কোনটার পরে কি হয়েছে। সো প্রপারলি সাজাতে গেলে ইউ নিড টু হ্যাভ দ্য লিটারাল কম্প্রিহেনশন, তোমাকে ওই লিটারারি প্যাসেজটা বুঝতে হবে, দেন you would be able to rearrange the things. Essay টাইপের মধ্যে this sort of questions can be there. What are the contrasting characteristics of the protagonist and the antagonist as described by the author? তাহলে contrasting features, okay, তাহলে তুমি তখন কিন্তু you are using your comprehension skill, তুমি লিটারেচারে যে কম্প্রিহেনশনটা অ্যাকোয়ার করেছো, অন দ্য বেসিস অফ দ্যাট ইউ আর ইউজিং ইউর কন্ট্রাস্ট, যেই জায়গাটাতে তুমি যা বুঝেছো সেই কন্ট্রাস্ট গুলো দিয়ে ইউ আর আনসারিং। সাইট ইনসিডেন্টস ইন দ্য স্টোরি দ্যাট শো দ্য স্ট্রেনড রিলেশনশিপ বিটুইন দ্য কাপল। কোন ইনসিডেন্টস থেকে আমরা এই প্রবলেম এরিয়াগুলো বুঝেছিলাম, এই দুটো ক্যারেক্টারের মধ্যে যে প্রবলেমগুলো চলছে সেটা কোন ইনসিডেন্টসের মধ্যে দিয়ে বুঝেছি। So this sort of essay type questions can be there, which is assessing your comprehension. Objective type questions are there, which are also assessing your literal comprehension. তোমার comprehension test করছে। Then the next one is reorganization, যেটা আমি বললাম reorganization, নতুন করে তুমি সাজাচ্ছ। reorganization skills entail classify করছো যে এটা এর আন্ডারে পড়ছে, this is coming under this one and this is going under that branch. outlining করছো, outlining perhaps you know একটা জিনিসের আন্ডারে point number 1, under that comes 1.1, 1.1.1, 1.2, etc. Then
with the change of the topic comes point number 2, তার নিচে কিছু আবার পয়েন্টস, সাব পয়েন্টস, এরকম এই যে অর্গানাইজেশনটা করছি, এই জাতীয় প্রশ্নের মধ্যে দিয়েও কিন্তু লিটারেচারের কোয়েশ্চেনগুলো দেখা হয় যে আউটলাইনিং করতে পারছে কিনা, সামারাইজ করতে পারছে কিনা, দেন সিনথেসাইজ করতে পারছে কিনা, মানে ওভারঅল সে একটা ব্যাপারকে বুঝে সেটা প্রডিউস করতে পারছে কিনা, তার জন্য প্রপার ফরম্যাট অ্যান্ড হোল কনসেপ্ট তার রয়েছে কিনা, ঠিক আছে। তো এর মধ্যে অবজেক্টিভ টাইপ, এসে টাইপ কোয়েশ্চেন্স ক্যান বি দেয়ার, যেমন ধরো সামারাইজের ক্ষেত্রে ডাইরেক্টলি সামারি বলা যেতে পারে, আউটলাইনিং এর ক্ষেত্রে বলতে পারি কনস্ট্রাক্ট আ টপিক আউটলাইন অফ দি এসে, প্রোভাইডিং at least 3 main ideas, এরকম টাইপের কিছু দিয়ে আমরা কিন্তু আউটলাইনিং বলতে পারি, ক্লাসিফাইং সিনথেসাইজিং কোয়েশ্চেন্সও দিতে পারি অবজেক্টিভ। দেন টেস্টিং ইনফারেন্স, লিটারেচারে তোমরা জানো ভীষণভাবে ইন্টারপ্রিটেশন অ্যান্ড ইনফারেন্স ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। ইনফারেন্সিয়াল টেস্ট রিকোয়ার স্টুডেন্টস to use information explicitly stated in the text along with personal experience and knowledge in order to conjecture. ইনফারেন্স তুমি ড্র করছো কিছু জিনিস, তার সাথে তোমার নিজের এক্সপিরিয়েন্স, নিজের পার্সপেক্টিভ দিয়ে ইউ আর হ্যাভিং আ কনজেকচার, গেস করছো, অ্যান্ড টু ফর্ম হাইপোথেসিস যে এটা আই থিঙ্ক দিস হাইপোথেসিস অর দিস আইডিয়া ইজ দেয়ার বিহাইন্ড দিস পার্টিকুলার থিং। সো ইনফারিং, সাপোর্টিং ডিটেলস, তোর মেন আইডিয়া খুঁজে পেলে, টপিক সেন্টেন্স খুঁজে পেলে, তার সাপোর্টিং সেন্টেন্স পাচ্ছ, বার করছো, বা দিস ইজ দ্য টপিক সেন্টেন্স ইউ আর আইডেন্টিফাইং, ইনফারেন্স ড্র করছো, দিস ইজ দ্য টপিক সেন্টেন্স অ্যান্ড দিজ আর দ্য সাপোর্টিং সেন্টেন্সেস। তো তার মানে টপিক সেন্টেন্স বার করতে গেলে গিয়ে তোমার কিন্তু ইনফারেন্স ড্র করতে হয়েছে। সিকোয়েন্স, কম্পারিজনস, এগুলোর মধ্যে দিয়ে তুমি ইনফারেন্স ড্র করছো, কজ অ্যান্ড এফেক্ট, ক্যারেক্টার ট্রেটস, author's organization, prediction skill, interpretation of figurative language, এর মধ্যেও আমরা অবজেক্টিভ, সাবজেক্টিভ কোয়েশ্চেন্স এইগুলোকে রাখছি, এগুলোর মধ্যে দিয়ে বুঝতে পারছি। অ্যান্ড দেন টেস্টিং ইভ্যালুয়েশন, আমরা কিভাবে লিটারেচারে ইভ্যালুয়েশনকে টেস্ট করছি। ইভ্যালুয়েশন টেস্ট রিকোয়ার্স দ্য স্টুডেন্টস টু কম্পেয়ার ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস in our text with material presented by instructors and with the students' own knowledge and experience in order to form judgments of reality and fantasy. So basically on the basis of the knowledge that you have already gathered from your life's experiences and knowledge, and the text in text material presentation, whatever ideas have been presented to you, তুমি এই দুটোকে দিয়ে evaluate করছো যে দিস ইজ রিয়ালিটি অ্যান্ড দিস ইজ ফ্যান্টাসি, দিস ইজ পিওর ইমাজিনেশন, এটা এরকম হয় না, এটা পুরোপুরি হয়তো ধরো ম্যাজিক রিয়েলিজমের জনরার মধ্যে পড়ে গেল, অ্যান্ড দিস ইজ লাইফ প্রেজেন্ট সাচ রিয়ালিস্টিক থিংস। ফ্যাক্ট অর অপিনিয়ন, তোমার কাছে কিছু ফ্যাক্ট অ্যান্ড কিছু অপিনিয়নের ইভ্যালুয়েশন, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিজ আর ফ্যাক্টস অ্যান্ড দিজ আর অপিনিয়ন্স। ওকে, এই ফ্যাক্টগুলো কিন্তু ফ্যাক্ট উইল রিমেন স্ট্যাটিক। অ্যাডিকুয়েসি অ্যান্ড ভ্যালিডিটি, অ্যাডিকুয়েটলি কোনো কিছু মানে ইভ্যালুয়েট করতে পারছো কিনা, অ্যাডিকুয়েট ইনফরমেশন আছে কিনা টু ইভ্যালুয়েট সামথিং, ভ্যালিড জিনিসপত্র রয়েছে কিনা টু ইভ্যালুয়েট সামথিং, অ্যাপ্রোপ্রিয়েট জিনিসপত্র রয়েছে কিনা, অ্যাকসেপ্টেবিলিটি রয়েছে কিনা তার মধ্যে, এই পুরো ব্যাপারটা দিয়ে কিন্তু ইভ্যালুয়েশন টেস্ট করা হয়। And then testing appreciation, তোমাদের critical appreciation, definitely as students of literature you often engage yourselves in critical appreciation. These tests require student to articulate emotional and aesthetic responses to the next based on personal and professional standards of literary forms, styles, genres, theories, critical approaches, etc. Such tests include giving emotional response, then aesthetic responses. Basically critical appreciation করতে গেলে তোমাকে যেমন তুমি ইমোশনাল রেসপন্স দিচ্ছ, এস্থেটিক্স গুলো দেখছো, রেটরিক্স দেখছো, প্রসোডি দেখছো, যদি পোয়েট্রি বা ড্রামা ইন দ্যাট ফর্ম হয়, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ক্রিটিক্যাল কমেন্টস তুমি দিচ্ছ, মানে রাখছো সেখানে তোমার ক্রিটিক্যাল ওপিনিয়ন বেসড যে মন্তব্যগুলো সেগুলো, and reacting to authors or speakers' connotative and denotative use of language, reacting to imagery,
এই ব্যাপারগুলো কিন্তু অ্যাপ্রিসিয়েশনের মধ্যে আসছে। সো যখন আমরা মানে ইভ্যালুয়েট করব লিটারেচার টেস্টকে, লিটারেচারকে কি করে টেস্ট করব, উইল গো বাই অল দিস থিংস। ওকে, দেন yes, so I've discussed already these things, knowledge that you gather, comprehension, analysis, more or less, yes. So this is the end of the talk. I am extremely sorry since a bit delay has been done today. If you have any questions. Yes, yes. I now ask our students if there is any question, comment, any requirement for suggestion. বাংলাতেও বলা যেতে পারে, কোনো অসুবিধা নেই। ওকে, কোনো জায়গায় কি বুঝতে কোনো রকমের প্রবলেম? আমি ম্যাটেরিয়াল পাঠিয়ে দেব। ম্যাটেরিয়াল মানে বুক সাজেস্ট করব প্লাস ম্যাটেরিয়ালসও পাঠাবো। পিপিটিস গুলো রয়েছে, রেকর্ডিং রইলো, বাট স্টিল ইফ ইউ হ্যাভ সাম কোয়েশ্চেন্স, কারোর কোথাও বুঝতে অসুবিধা বা কিছু, টেস্টিং এর পুরো পোর্শনে ডিফারেন্ট স্কিলস লিটারেচার। I guess all 4 lectures have been so detailed and they have been presented in a very lucid manner. So they had a very, very comfortable and very, very lucid walkthrough for all the processes, all the procedures you discussed. I should thank Sanchita for this series of lectures, and I am really happy that we could record all 4 and we will be able to archive these. I'm sure this will benefit the future listeners, and I wish Sanchita all the best for her future endeavors. And maybe I think considering the increasing demand for student friendly study materials, and at the same time which are going to be scholarly, I mean there needs to be a balance between student friendliness and scholarliness. I always feel this. I would also request her in future, as per her convenience, maybe she should come up with a monograph, a handbook for Indian students who will be studying ELT, because as far as I can understand, ELT is here to stay. In future, ELT will be a very relevant area for students of English literature. And I'm really happy to see how Sanchita has managed to discuss these things in such an engaging manner. So thank you, Sanchita. Thank you again for being with I'm us. so honored and I'm really thankful to all of you. And Devaditya, I have to say this, you are very patient. All 8 hours sitting through and changing the slides, it's like if a person is not patient enough, it is not at all possible. একজন টিচার বসে থেকে যে 8 ঘন্টা 4টে লেকচার হলো 2 ঘন্টা করে, তো আই এম রিয়েলি মানে সর্ট অফ কি বলবো অ্যামেজড বাই দিস স্কিল অফ ইয়োর্স। স্টুডেন্টরা শুনেছে বিকজ অফ দেয়ার বেনিফিট, ওদের পড়াশোনার যেটা ডিমান্ড দরকার এক্সাম, কিন্তু ইউ হ্যাভ বিন ভেরি পেশেন্ট অ্যান্ড ভেরি কোঅপারেটিভ। আই হ্যাভ টু সে দিস। এটা আমি যতবার ভেবেছি, প্রত্যেকটা স্লাইড তুমি এত মাইনিউটলি, আমার বলতে খারাপ লাগছে, আমি নিজের স্লাইড তো শিফট করিনি, তুমি করেছো। ইউ হ্যাভ বিন ভেরি পেশেন্ট, I have to say this. Yeah, I always try to do what I can for the students because they are always facing a lot of trouble here. I mean, probably it's not just University of Gaurbango, but students all over. But probably the students here have some particularly challenging situation going on, and your lectures, which they will be able to access repeatedly as per their convenience, they would be like a solid guide for them for the rest of their course. And I'm happy that I could do something
in some way to help you proceed with that. So the A pleasure is lot, mine a as well. lot has been done on your part. প্রচুর মানে it's a মানে গ্রেট কন্ট্রিবিউশন ফ্রম দ্য এন্ড অফ দ্য টিচার। এরকম টিচার থাকলে কিন্তু ইট ইজ এই এত রাত্রির অব্দি বসে দ্য ওয়ে ইউ হ্যাভ ডান দ্য থিং স্টুডেন্টদের জন্য, ইট ইজ I রিয়েলি just hope all of the students go through the videos, and if necessary, I will also request them to reach out to me if they have any future queries. Maybe I will be able to give you Sanchita's email ID. You can email her, and তুমি you ডাইরেক্টলি can. আমাকে ইউ ক্যান অলসো সেন্ড মি দ্য কোয়েশ্চেন্স। Yes, আমি yes, I will. ভয়েস করেও তো পাঠাতে পারি, সো I will দ্যাট do উইল that. And if there is there are too many queries, we feel that we should have another doubt clearing session. We can also have that maybe in April or May. অলওয়েজ অলওয়েজ So ওদের আমার মনে হয় লাস্ট মিনিট প্রিপারেশনের সময় কোয়েশ্চেন্স গুলো অ্যারাইজ করবে, বাট আই গেস আমি খুব ডিটেলে পড়িয়ে দিয়েছি, খুব ডিটেলে বলেছি, সো no, the মনে things হয় were very detailed, হুম, very detailed. তো Okay, মনে so হয় প্রবলেম হবে না। হুম, unless তোমাদের আর কারো কিছু বলার আছে, we will call it a day. ইয়েস। Okay. না স্যার, ব্রজ, তেমন কিছু বলার নেই। আচ্ছা আচ্ছা, ব্রজ বলো। তবে ম্যামকে, ম্যাম থ্যাংক ইউ ম্যাম, এত সুন্দরভাবে 4টা লেকচার জুড়ে আমাদেরকে ইএলটির পুরো ধারণা দেওয়ার জন্য আমাদের খুব ভালো লেগেছে। থ্যাংক সবকিছু ইউ সো ক্লিয়ার আছে। মাচ। যদি কোনো কোশ্চেন হয় তো পরে অবশ্যই স্যারকে জানাবো, অথবা আপনাকে ইমেল করব। থ্যাংক ইউ ম্যাম। Thank you so much. Thank you. This is the greatest reward that we expect. I mean, for a Yes, teacher, this is the greatest reward, the students' feedback that they have been benefited. absolutely. Okay. So I stop the recording.